সমাজ বদলের রূপরেখা। দেবাশিস চক্রবর্তী। বামপন্থী কর্মীদের শত কাজের মধ্যেও মতাদর্শগত বোঝাপড়া গড়া খুবই জরুরি, না হলে নিত্যদিনের শত কাজ এলোমেলো হয়ে যেতে পারে। তেমনই কয়েকটি প্রাথমিক প্রশ্নের একেবারে প্রাথমিক বোঝাপড়া এখানে সংকলিত হয়েছে। শরীর দিয়ে যারা খাটছেন, মন মাথা লাগিয়েই যাতে সেই পরিশ্রম করতে পারেন তাকে সাহায্য করতে। যাদবপুর এলাকায় কর্মরত সিপিআইএম কর্মীদের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বতার সূত্রে এমন একটি উদ্যোগের কথা সামনে আসে। ধ্রুব দাস, সুমন সেন শর্মা, পৃথ্বীশ ভৌমিকের পরিশ্রমে তা শেষ পর্যন্ত এই ছোট পুস্তিকায় পরিণত হল। দেবাশিস চক্রবর্তী। প্রকাশকের কথা। সমাজ বদলের রূপরেখা প্রয়োজনের তাগিদেই প্রকাশ, প্রশ্নোত্তরের মধ্যে দিয়ে অনুসন্ধিৎসা পূরণ। একেবারে গোড়ার কথা, যা সম্পর্কে ধারণা স্বচ্ছ হলে নবাগত পার্টিকর্মী সদস্য হিসাবে গড়ে তুলতে সুবিধা হয়। দৈনন্দিন বাস্তবতার মধ্যেও সময় বের করে দেবাশিস চক্রবর্তী লিখেছেন। পার্টির প্রয়োজনেই তার এই নিরলস প্রয়াস। পূর্ব যাদবপুর ২ লোকাল কমিটির বেশ কয়েকজন কমরেড ধারাবাহিকভাবে সচেষ্ট থেকেছেন সময়ের মধ্যে প্রকাশনাটি সম্পূর্ণ করতে। সকলের সমবেত প্রচেষ্টাতেই যাদবপুর ১ জোনাল কমিটির প্রথম প্রকাশনা হিসাবে আলোচ্য পুস্তকটি প্রকাশিত হল। অমর একুশের তরফে যে সহযোগিতা পেলাম তাও উল্লেখ্য। আশা করব যে উদ্দেশ্যে বইটি প্রকাশিত হলো তা নিশ্চিতভাবে সফল হবে। কমিউনিস্ট পার্টি কি? সমাজে বহু রাজনৈতিক দল আছে। অন্য সমস্ত রাজনৈতিক দল এই সমাজের মধ্যেই ভালো মন্দ কাজ করে। তাদের কারো ঘোষিত কর্মসূচি অর্থনৈতিক উন্নয়ন, কারো নিম্নবর্ণের মানুষের উন্নতি, আবার বিজেপির মতো কোনো দল যারা ধর্মীয় পরিচিতির ভিত্তিতে রাজনৈতিক সমাবেশ ঘটাতে চায়। লক্ষ্য করলে দেখা যাবে এরা কেউই চলতি সমাজের কাঠামোর কোনো বড় পরিবর্তন করতে চায় না। এখানেই অন্যদের সঙ্গে কমিউনিস্ট পার্টির পার্থক্য। কমিউনিস্ট পার্টি মনে করে সমাজের অর্থনৈতিক নিয়মকানুনের আমূল পরিবর্তন না ঘটালে অধিকাংশ বা সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনের উন্নতি ঘটতে পারে না। ফলে কমিউনিস্ট পার্টি প্রতিদিন এই সমাজের মধ্যে কাজ করলেও আসলে সে এই সমাজকে ভেঙে নতুন এক সমাজ তৈরি করতে চায়। পৃথিবীর প্রায় সব দেশে ছোট হোক বা বড় হোক কমিউনিস্ট পার্টি আছে। এক দেশে এক এক রকমভাবে সমাজ বদলের লড়াই চলছে। ইউরোপে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রথম কমিউনিস্ট সংগঠন ও কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। ইউরোপের শ্রমিক আন্দোলনের মধ্যে থেকেই রাজনৈতিক দল হিসাবে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। কমিউনিস্ট পার্টি ঠিক কী চায়, কেন এই পার্টি তা কার্ল মার্কস, ফ্রেডেরিক এঙ্গেলস কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করে তা স্পষ্ট জানিয়ে দেন। সেই ইস্তেহারে মুখ্য কথা ছিল শ্রমিক শ্রেণীকে শাসক শ্রেণীতে উন্নীত করতে হবে। ক্রমে তারা সমাজে এক শ্রেণীর উপর আরেক শ্রেণীর শোষণ নিপীড়নের অবসান ঘটাবে। এমন এক সমাজ গড়ে উঠবে যেখানে মানুষের ওপর মানুষের শোষণ নেই। এই ইস্তেহারের পর থেকেই দুনিয়ার দেশে দেশে মার্ক্সবাদকে ভিত্তি করে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে যে রাজনৈতিক দল গড়ে ওঠে তারা নিজেদের কমিউনিস্ট পার্টি বলে পরিচয় দেয়। পৃথক দেশের পার্টি হলেও বা সব ব্যাপারে একমত না হলেও কমিউনিস্ট আন্দোলন আজকে দুনিয়া জোড়া একটি লড়াই। কমিউনিস্ট পার্টি যে অন্যদের থেকে পৃথক এটা তারও একটি লক্ষণ। ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল 1920 সালে। প্রথমে কয়েকটি গোষ্ঠী হিসাবে কমিউনিস্টরা কাজ করত। পরে 1934 থেকে পার্টির সর্বভারতীয় কেন্দ্র গড়ে ওঠে। কমিউনিস্ট পার্টিতে
সমাজের শ্রমজীবী, মধ্যবিত্ত সব অংশের মানুষ এলেও পার্টি শ্রমিক শ্রেণীর। শ্রমিক শ্রেণীর ঐতিহাসিক ভূমিকাকে উপলব্ধি করেই এই পার্টিতে কাজ করতে হয়। কমিউনিস্ট পার্টির 4টি মূল চরিত্র সব দেশে সবসময়ই এক থাকে। এই চরিত্রগুলি না থাকলে কমিউনিস্ট পার্টি তার রাজনৈতিক ভূমিকা পালন করতে পারে না। 1. পার্টি শ্রমিক শ্রেণীর অগ্রণী বাহিনী। কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর, আমাদের মতো দেশে শ্রমজীবী জনতারও সেরা অংশকে নিয়ে তৈরি হয়। সেই অংশ যারা শ্রমিক শ্রেণীর লক্ষ্য সম্পর্কে সচেতন, আন্দোলনের প্রতি দায়বদ্ধ, আন্দোলন কিভাবে পরিচালনা করতে হয় তা জানে। সংক্ষেপে সমাজ বদলের বিপ্লবের তত্ত্ব ও তার প্রয়োগ সম্পর্কে সচেতন অংশকে নিয়েই পার্টি গড়ে ওঠে। শুধুমাত্র সাধারণ শ্রমিক শ্রেণীর চিন্তা ভাবনার উপর দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি তৈরি করা যায় না। শ্রমিক শ্রেণীকে রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে কমিউনিস্ট পার্টি। 2. কমিউনিস্ট পার্টি সমগ্র শ্রেণীর পার্টি। কমিউনিস্ট পার্টি শুধুমাত্র অগ্রণী অংশের বাহিনী না, সমগ্র শ্রমিক শ্রেণীর জীবনের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধন থাকতে হবে। সমগ্র শ্রেণীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে পার্টি, অন্যথায় শ্রমিক শ্রেণীর সঙ্গে পার্টির বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাবে। পার্টি যদি পার্টি বহির্ভূত জনগণকে টেনেই না আনতে পারে, তাহলে তার রাজনৈতিক নেতৃত্ব দেবার ক্ষমতাই থাকে না। 3. পার্টি শ্রমিক শ্রেণীর সংগঠিত বাহিনী। সমাজ বদলের সংগ্রামে পার্টিকে নেতৃত্ব দিতে গেলে বহু কঠিন জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। এ কাজ করতে হলে পার্টিকে শ্রমিক শ্রেণীর সংগঠিত পার্টি হিসাবে গড়ে উঠতে হয়। পার্টি সুশৃঙ্খল বাহিনী হিসাবে কাজ করে। সে কারণেই পার্টি বাধ্যতামূলক শৃঙ্খলার ভিত্তিতে চলে। রাজনৈতিক কর্মসূচি তার প্রয়োগ নিয়ে পার্টির অভ্যন্তরে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনা চলে, কিন্তু সিদ্ধান্তের পরে সমগ্র পার্টিকে একই সুরে, একই ভাষায়, একই পদ্ধতিতে সেই সিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। পার্টিতে বহু কমিটি বা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা থাকেন। পার্টি কিন্তু নিছক এদের যোগফল নয়। একটি সুনির্দিষ্ট সাংগঠনিক নিয়মের ভিত্তিতে সব কমিটি ও সদস্যের কাজ পরিচালিত হয়। 4. পার্টি শ্রমিক শ্রেণীর সর্বোচ্চ শ্রেণী সংগঠন। শ্রমিক শ্রেণীর অনেক রকম সংগঠন থাকতে পারে, যেমন ট্রেড ইউনিয়ন, শ্রমিক সমবায়। তাছাড়াও আন্দোলনের স্বার্থেই বিভিন্ন সংগঠন গড়ে তুলতে হয়। বিশেষ করে আমাদের মতো দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমিক শ্রেণী, বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষ, কৃষক, মধ্যবিত্তকে শ্রমিক শ্রেণীর পাশে জড়ো করার জন্য গণসংগঠন গড়ে তুলতে হয়। তা না করলে সমগ্র সমাজে শ্রমিক শ্রেণী তার রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারবে না। কিন্তু এই সব শ্রমিক সংগঠনকে একটি সাধারণ লক্ষ্যের দিকে কে পরিচালনা করবে? কে বিভিন্ন বাঁক এবং মোড়ে এই সংগঠনকে নেতৃত্ব দেবে? পার্টি সেই কারণেই এই সমস্ত সংগঠনের ঊর্ধ্বে শ্রমিক শ্রেণীর সর্বোচ্চ শ্রেণী সংগঠন হিসাবে কাজ করে। মানে এই নয় যে সমস্ত সংগঠনকে ঘোষিতভাবে পার্টির নেতৃত্বের অধীনে নিয়ে আসতে হবে। পার্টির সদস্যরা পার্টির রাজনৈতিক প্রভাব তৈরির মধ্যে দিয়েই
পার্টিকে সর্বোচ্চ শ্রেণী সংগঠনে পরিণত করতে পারে। রাষ্ট্র কি? রাষ্ট্র ক্ষমতা দখল কেন প্রয়োজনীয়? সমাজ বিকাশে রাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র রাজনীতির কেন্দ্রীয় ধারণা। পৃথিবীর সব দেশেই রাষ্ট্র রয়েছে। রাষ্ট্র অর্থনীতিকেও পরিচালনা করে। শক্তি প্রয়োগের একমাত্র অধিকার রাষ্ট্রের। সরকার আসে যায়, কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব একই রকম থেকে যায়। তাই যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ জারি করা যাচ্ছে, ততক্ষণ অধিকাংশ মানুষের স্বার্থে সমাজকে বদলে দেওয়া সম্ভব না। রাষ্ট্র বরাবর ছিল না। আদিম সাম্যবাদী সমাজ, গোষ্ঠী সমাজে রাষ্ট্র ছিল না। পরে উৎপাদনের বিকাশ ঘটে, উদ্বৃত্ত তৈরি হয়, সমাজে ক্রমশ শ্রেণীর জন্ম হয়। উৎপাদনের প্রক্রিয়ায় কার কী অবস্থান তার ভিত্তিতে কে কোন শ্রেণীতে তা ঠিক হয়। শ্রেণী সমাজে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে: শক্তির প্রয়োগের ক্ষমতা, বিচার করার ক্ষমতা ও অর্থনৈতিক সম্পদের বণ্টন। তখনই প্রয়োজন হয় এমন একটি রাজনৈতিক কাঠামো যা আগে ছিল না। রাষ্ট্র হলো সেই কাঠামো। আজও রাষ্ট্র তাই। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যেকার দ্বন্দ্ব থেকে রাষ্ট্রের জন্ম। যে সমাজে যে শ্রেণীর অর্থনৈতিক আধিপত্য, সেই রাষ্ট্রকে দখল করে থাকে। আবার রাষ্ট্রকে দখল করে রাখে বলেই সেই শ্রেণী সমাজে নিজের আধিপত্য বজায় রাখতে পারে। সুতরাং সব রাষ্ট্রই আসলে শ্রেণী রাষ্ট্র। পৃথিবীর অধিকাংশ দেশে পুঁজির মালিকদের রাষ্ট্র। ভারতে যে রাষ্ট্র আছে, সেও ভারতের বড় পুঁজির মালিক ভূস্বামীদের রাষ্ট্র। রাষ্ট্রের রূপ বদলায়। যেমন আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র আছে, সার্বজনীন ভোটাধিকার আছে। সে কারণে অনেক সময় মনে হয় রাষ্ট্র সকলের, কিন্তু আসলে দেখা যায় এই রাষ্ট্রকে ব্যবহার করে স্বাধীনতার পর থেকে দেশের ধনীদের সম্পদ ক্রমশ ফুলে ফেঁপে উঠছে। পুরনো টাটাদের সাথে যুক্ত হয়েছে নতুন মিত্তাল ও আম্বানিরা। অথচ দেশের অধিকাংশ মানুষের দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা স্বাস্থ্যের অভাব রয়েই যাচ্ছে। প্রমাণিত হচ্ছে ভারত রাষ্ট্র আসলে নির্দিষ্ট শ্রেণীগুলির স্বার্থ রক্ষার রাষ্ট্র। যতক্ষণ বড় পুঁজির মালিক ও ভূস্বামীদের রাষ্ট্র ক্ষমতা থেকে সরানো না যাচ্ছে, ততক্ষণ শ্রমিক শ্রেণীর ও অধিকাংশ মানুষের মুক্তি নেই। তাই রাষ্ট্রের ক্ষমতা দখল কমিউনিস্ট পার্টির প্রধান লক্ষ্য। এ সম্পর্কে বিশদে পরে আলোচিত হবে। তবে একদিন যখন শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করবে, তখন সে ধীরে ধীরে উৎপাদন ও সমাজকে এমনভাবে গড়ে তুলবে যখন সমাজে আর শ্রেণীর অস্তিত্বই থাকবে না। এমন এক শ্রেণীহীন সমাজে রাষ্ট্রের কোনো প্রয়োজন থাকবে না। এঙ্গেলস। রাষ্ট্র তখন জাদুঘরে থাকবে এক প্রাচীন বস্তু হিসাবে, মাকু আর ব্রোঞ্জের পাশে। বিপ্লব কি? যে কোনো সমাজে বিভিন্ন শ্রেণীগুলির মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে চলতে থাকে। সেই দ্বন্দ্ব হয় উৎপাদনের পদ্ধতি এবং উৎপাদন সম্পর্ককে ঘিরে। উৎপাদিকা শক্তির বিকাশ হতে থাকলে এক সময় দেখা যায় সমাজের পুরনো উৎপাদন সম্পর্ক আরও এগোনোর বাধা হয়ে দাঁড়াচ্ছে। তখন সমাজে আলোড়ন তৈরি হতে থাকে। আলোড়ন হলেও একেবারে সমাজ ভেঙে যায় না, পাল্টে যায় না। রাষ্ট্র ক্ষমতা যার হাতে থাকে, সেই শ্রেণী সমাজের স্থিতাবস্থা ধরে রাখতে চায়, কিন্তু অর্থনীতিতে এগিয়ে যাওয়া শ্রেণী স্থিতাবস্থা ভাঙতে চায়, তার নিজের স্বার্থই রাষ্ট্র ক্ষমতা দখল করে। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় বিপ্লব
যেমন ধরা যাক, সামন্ততান্ত্রিক সমাজে মুখ্য উৎপাদন প্রক্রিয়া ছিল কৃষিভিত্তিক। অধিকাংশ জমির মালিক ছিলেন ভূস্বামী মালিকরা। সেই সমাজে মুখ্য দ্বন্দ্ব ছিল ভূস্বামীদের সঙ্গে বাকি কৃষকদের সঙ্গে। ধনতান্ত্রিক উৎপাদন বিকাশের সময়ে যখন কলকারখানা গড়ে উঠতে শুরু করলো, তখন এই অর্থনৈতিক উৎপাদন পদ্ধতি সমাজের মুখ্য চরিত্র হিসাবে বেড়ে উঠতে থাকে। আরও কিছু পরে যখন কলকারখানার মালিকরা যথেষ্ট সম্পদশালী হয়ে ওঠে, তখন তারা সমাজের রাজনৈতিক আধিপত্য নিজেদের আয়ত্তে আনতে চায়, যাতে তাদের স্বার্থে আইন কানুন হতে পারে। সামন্ততন্ত্রের সময় সামাজিক বাঁধন ভেঙে ফেলা যায়। ভূস্বামীদের হাতে থাকা রাষ্ট্র কেড়ে নেবার জন্য পুঁজির মালিকরা তখন কৃষকদের সাহায্য নিয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশেই ধনতান্ত্রিক শক্তির হাতে রাষ্ট্রের ক্ষমতা চলে আসে। সাধারণভাবে ইউরোপে পরপর এই ঘটনা ঘটেছিল। একে বুর্জুয়া বিপ্লব বলে চিহ্নিত করা হয়। বিশেষ করে 1789 সালের ফরাসি বিপ্লব এক্ষেত্রে উল্লেখযোগ্য। সেই বিপ্লব থেকে সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি পুরনো সামাজিক নিয়মকানুনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়েছিল। আবার যখন ধনতন্ত্র মুখ্য অর্থনৈতিক ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তখন সমাজে দ্বন্দ্বের চেহারাও বদলে গেছে। ইউরোপের উন্নত ধনতান্ত্রিক দেশে পুঁজির মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব প্রধান হয়ে দেখা দিয়েছে। তবে অন্যান্য শ্রেণীর মধ্যেকার দ্বন্দ্ব বহাল ছিল। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার মধ্যেই একটি গুরুতর দ্বন্দ্ব নিহিত আছে। ধনতন্ত্রের উৎপাদনের চরিত্র সামাজিক, কিন্তু উৎপাদনের উপকরণ ও পণ্যের মালিকানা ব্যক্তিগত। এর ফলেই ধনতন্ত্রে শ্রমিক শ্রেণীর শোষণ তীব্র। ইউরোপের শ্রমিক শ্রেণী পুঁজি মালিকদের রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে এই শোষণের অবসান ঘটানোর চেষ্টা করেছে। অনেক দেশেই সেই চেষ্টা হয়েছে। 1917 সালে রাশিয়াতে সেই চেষ্টা সফল হয়। শ্রমিক শ্রেণী পৃথিবীর ইতিহাসে প্রথম রাষ্ট্র ক্ষমতা দখল করে। অতীতের সমস্ত বিপ্লবের সঙ্গে রুশ বিপ্লবের পার্থক্য ছিল এই যে, অতীতের সমস্ত বিপ্লব ছিল এক সংখ্যালঘু শ্রেণীকে হটিয়ে আরেক সংখ্যালঘুর ক্ষমতা দখল। রুশ বিপ্লব সর্বপ্রথম সংখ্যাগরিষ্ঠ অংশের বিপ্লব। রুশ বিপ্লবের অনেক আগে ইস্তেহারে বলা হয়েছিল, অতীতের সমস্ত ঐতিহাসিক আন্দোলন সংখ্যালঘুদের আন্দোলন, কিন্তু শ্রমিক শ্রেণীর আন্দোলন বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের সচেতন স্বাধীন আন্দোলন। সমাজের একেবারে নিচের তলায় থাকা শ্রমিক শ্রেণী গোটা সমাজটাকে ওলটপালট না করে নিজেকে উন্নীত করতে পারে না। তাই শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখল শুধু অর্থনৈতিক বদল ঘটায় না, গোটা সমাজের নিয়ম কানুন সংস্কৃতি বদলে দেয়। প্রকৃত অর্থেই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব হল আসল বিপ্লব। রাশিয়াতে বিপ্লবের সময় শ্রমিক শ্রেণী কৃষক সমাজকে সঙ্গে নিয়েছিল। আবার চীনে 1949 বিপ্লবের সময় কৃষকদের ভূমিকা ছিল মুখ্য। শ্রমিক শ্রেণীর নেতৃত্বে চীনের কৃষকরাই বিপ্লব সংগঠিত করেছিল। তার বড় কারণ, চীনের জনসমষ্টির বিপুল অংশ ছিল কৃষক। আমাদের মতো দেশে বিপ্লব সংগঠিত করতে গেলে শ্রমিক কৃষক মৈত্রী আসল ব্যাপার। যে কোনো রাজনৈতিক পরিবর্তন বিপ্লব নয়। রাষ্ট্রের শ্রেণী চরিত্র পাল্টে গিয়ে সমাজের আমূল রূপান্তরের প্রক্রিয়া শুরু হলে তবেই তা বিপ্লব। সাধারণভাবে নতুন যে শ্রেণী শাসক শ্রেণীতে পরিণত হয়, তারা
উন্নততর অর্থনৈতিক উৎপাদনের সম্ভাবনা নিয়েই আসে। শ্রেণী কি? সমাজে নানা ধরনের জনগোষ্ঠী থাকে, নানা ধরনের পেশা থাকে, মানুষের নানা রকমের পরিচয় থাকে, কিন্তু উৎপাদন পদ্ধতির কোন স্তরে কে আছেন, কার হাতে উৎপাদনের উপকরণগুলির মালিকানা আছে, কার নেই, কার আয়ের উৎস কোথায়, এইসবের ওপর নির্ভর করে একজন কোন শ্রেণীতে রয়েছেন। উৎপাদন সম্পর্কে অবস্থানের ওপরেই নির্ভর করে শ্রেণী পরিচয়। সমাজে উৎপাদনের উপকরণের মালিকানা যাদের হাতে থাকে তারা অন্যের শ্রমজাত মূল্য উপভোগ করতে পারে। যেমন ভূস্বামীদের জমি থাকায় কৃষকের পরিশ্রমে উৎপাদিত কৃষিপণ্যের মূল্য উপভোগ করতে পারে। জমি না থাকায় বা খুব কম জমি থাকায় ক্ষেত মজুররা অন্যের জমিতে শ্রম দিতে বাধ্য হয়। কারখানার মালিক কারখানার বিনিয়োগ করা পুঁজির মালিক, যন্ত্রপাতির মালিক, এমনকি শ্রমিকের শ্রমশক্তিকেও সে কিনে নেয়। তাই কারখানায় উৎপাদিত পণ্য বিক্রি করে সে মূল্য ভোগ করতে পারে, শ্রমিক পারে না। সে এমনকি তার শ্রমশক্তিও বিক্রি করতে বাধ্য হয়। এভাবেই শ্রেণীর বিভাজন হতে থাকছে। সমাজে বহু শ্রেণী থাকে। মার্কস, এঙ্গেলস কিন্তু শ্রেণীর অস্তিত্ব আবিষ্কার করেননি। শ্রেণী ছিল এবং যুগে যুগে নানাভাবে সমাজ নিয়ে যাঁরা চর্চা করেছেন তারা কোনো না কোনো ভাষায় শ্রেণীর কথা বলেও গেছেন। মার্কস, এঙ্গেলস দেখিয়েছেন সমাজে শ্রেণীগুলির সংঘাত এবং শ্রেণীর সংগ্রামই সামাজিক বিকাশের আসল চালিকা শক্তি। শ্রেণীগুলির দ্বন্দ্বের মধ্যে থেকেই সমাজ এগোয় এবং একসময় পরিবর্তনও হয়ে যায়। একটা সমাজে মুখ্য কয়েকটি শ্রেণী থাকে, তাদের দ্বন্দ্বই প্রধান চালিকা শক্তি হয়। কিন্তু এছাড়াও অনেক শ্রেণী থাকে, যেমন পুঁজিবাদী সমাজে পুঁজির মালিক এবং শ্রমিকরা ছাড়াও মাঝখানে অনেক মানুষ থাকেন, যাদের আমরা সাধারণভাবে মধ্যবিত্ত বলি। ভারতে মধ্যবিত্তদের সংখ্যা বাড়ছে। মধ্যবিত্তের মধ্যেও উচ্চবিত্ত, নিম্নবিত্ত অংশ রয়েছে, কিন্তু শোষণের কাঠামোয় কে কোথায় দাঁড়িয়ে আছেন সেটি খুব জরুরি বিবেচ্য। অধিকাংশ মধ্যবিত্ত পুঁজির শাসনে শোষিত। শ্রমিকের শোষণের সঙ্গে রূপের পার্থক্য থাকলেও পুঁজিবাদী সমাজে বুদ্ধিবৃত্তি নানা পেশার মানুষও শোষিত। তাদের শারীরিক বা মানসিক শ্রমের ফসল থেকে উদ্বৃত্ত তৈরি করে তা আত্মসাৎ করে পুঁজির মালিকরা। এমনভাবে তাদের শ্রম ও বুদ্ধিকে, দক্ষতাকে ব্যবহার করা হয় যাতে পুঁজির মালিকের কর্পোরেটের মুনাফা বাড়ে। তবে এখানে আরেকটি বিষয়ও বলে রাখা ভালো। অর্থনৈতিক উৎপাদন প্রক্রিয়ায় একই অবস্থান থাকার কারণে আপনা থেকেই শ্রেণী তৈরি হয়, কিন্তু শ্রেণীর বিকাশ কিন্তু শুধু সেভাবে হয় না। শ্রেণী হিসাবে গড়ে উঠতে গেলে অভিন্ন স্বার্থের কথা উপলব্ধি করতে হয়, তা নিয়ে সক্রিয় হতে হয়। চিন্তা, মতাদর্শ, সংস্কৃতি এই গঠনে সাহায্য করে। পুঁজির মালিকদের জীবনযাপনের অভিন্নতার সঙ্গেই তাদের স্বার্থ, তাদের আশা আকাঙ্ক্ষার অভিন্নতা গড়ে ওঠে। একইভাবে শ্রমিক শ্রেণীকেও উপলব্ধি করতে হয় কেন তারা একই শ্রেণীর অন্তর্ভুক্ত, কিভাবে তারা শোষিত, কিভাবে তাদের মজুরি দেবার বিনিময়ে আসলে তাদের শ্রম চুরি করা হচ্ছে। উভয় ক্ষেত্রেই শ্রেণী সচেতনতা শ্রেণী হিসাবে গড়ে ওঠার একটা বড় উপাদান। এজন্যই কোনো শ্রেণী একদিনে পূর্ণ বিকশিত হয় না, ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়। আরেকটি বড় উপাদান রাজনৈতিক। শ্রেণী হিসাবে গড়ে ওঠা এবং জমাট বাঁধার জন্য রাজনৈতিক কাঠামোতে সক্রিয় হতে হয়।
আগে যখন রাজরাজারা ছিল তখনও ভূস্বামীরা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সক্রিয় হয়ে ভূস্বামী শ্রেণীর বিকাশ ঘটাতে পেরেছে। ভূস্বামীদের সঙ্গে দ্বন্দ্বের সময়ে নতুন তৈরি হওয়া পুঁজির মালিকরাও চাপ দিয়েছে রাজনৈতিক ক্ষমতা বন্টন করার জন্য। ইংল্যান্ডে একসময় পুঁজির মালিকরা দাবি করেছিল, ভোটাধিকার না থাকলে কর দেব না। করদাতাদের জন্য ভোটাধিকার তখন প্রসারিত হয়। শ্রেণী হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, জোরালো করতে হলে রাজনৈতিক ব্যবস্থাকে ব্যবহার করতেই হবে। এখনও তা সমান সত্য। মার্ক্সবাদীরা একথা মনে করে না যে সমাজে শ্রেণী বিভাজনই একমাত্র উপাদান বা শ্রেণীর পরিচয়ই একমাত্র পরিচয়। এমন মনে করা অবাস্তব। সমাজে অন্য পরিচিতি সত্তা আছে, ধর্মের নামে আছে, জনগোষ্ঠীগত পরিচয় আছে যেমন আদিবাসী, ভাষাগত পরিচয় আছে যেমন বাঙালি, এলাকাগত পরিচয় আছে। কিন্তু সব পরিচিতি সত্তার ঊর্ধ্বেই শ্রেণী পরিচিতি, কেননা অর্থনৈতিক জীবন এবং সামাজিক রাজনৈতিক জীবনে সেটি নির্ণায়ক। অন্য পরিচিতি সত্তাকে সামনে এনে অনেক সময়ই শোষণের ব্যবস্থাকে আড়ালে রাখা হয়। যেমন ভারতে বর্ণ ব্যবস্থা জাতপাতকে সামনে এনে কথা আড়াল করার চেষ্টা হয় যে সব জাতের শ্রমজীবী পুঁজিবাদের শোষণের শিকার। ভারতে সামাজিক নিপীড়ন রয়েছে, জাতপাতের নামে বৈষম্য বঞ্চনা রয়েছে। শ্রেণীর পরিচয় বহন করে শোষিত শ্রেণীগুলির লড়াই গড়ে তুলেই এই সামাজিক নিপীড়নের বিরুদ্ধে একই সাথে লড়াই সম্ভব। সমাজে আর যে বিভাজনই থাকুক না কেন, যখন থেকে শ্রেণী এসেছে, শ্রেণী বিভাজিত সমাজ তৈরি হয়েছে। ইতিহাসের গোটা পর্ব জুড়েই শ্রেণীর দ্বন্দ্বেই সামাজিক রূপান্তর ঘটেছে। রাজনৈতিক ব্যবস্থা, আইন কানুন, সংস্কৃতি শ্রেণীদ্বন্দ্বের দ্বারাই কোনো না কোনোভাবে প্রভাবিত, নির্ধারিত হয়েছে। শ্রেণী সংগ্রামই তাই সমাজের চালিকা শক্তি। বুর্জোয়া কথার অর্থ কী? বুর্জোয়া শব্দটি ফরাসি। পরে পৃথিবীর প্রায় সব ভাষায় একটি নির্দিষ্ট শ্রেণীকে চিহ্নিত করতে শব্দটি ব্যবহার হয়। ঐতিহাসিক দিক থেকে দেখলে ফ্রান্সে বাণিজ্যের সঙ্গে যুক্ত একটি অংশকেই এই নামে চিহ্নিত করা হতো। ইউরোপের সামন্ততন্ত্রের সময়েই ধনী শ্রমিকদের একটি অংশ প্রচুর পরিমাণ উদ্বৃত্ত সম্পদ সংগ্রহ করতে পেরেছে। তারা ক্রমে সেই সম্পদ ব্যবসা বাণিজ্যের কাজে লাগায়। তারা নতুন ধরনের অর্থনৈতিক উৎপাদন যেমন কলকারখানা তৈরি করতে শুরু করে। বাস্তবে এরা হয়ে দাঁড়ায় পুঁজির মালিক। আরও পরে ধনতান্ত্রিক উৎপাদন পদ্ধতি সমাজের মুখ্য উৎপাদন প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। সাধারণভাবে পুঁজির মালিককেই দেশে দেশে বুর্জোয়া বলে চিহ্নিত করা হয়। তবে পুঁজির মালিকরা সকলেই এক স্তরে থাকেন না। কেউ খুব বড় পুঁজির মালিক যেমন শিল্পপতি, আবার কেউ অতি অল্প পুঁজির মালিক যেমন ছোট দোকানদার। ধনতান্ত্রিক উৎপাদন প্রক্রিয়া এক জায়গায় থেমে থাকেনি, তাই পুঁজির মালিক বা বুর্জোয়াদের রূপ ও গঠনে অনেক পরিবর্তন এসেছে। কোনো দেশে বুর্জোয়াদের বিভিন্ন অংশের মধ্যে এই পার্থক্য শ্রেণী নিয়ে আলোচনার সময় স্পষ্টভাবে মাথায় রাখা দরকার। বিশেষ করে ধনতন্ত্র প্রথম দিকে ছিল তুলনামূলকভাবে অবাধ প্রতিযোগিতার প্রক্রিয়া, কিন্তু অনেক দিন ধরে তা আর নেই। পণ্য উৎপাদন, পণ্য বিক্রির জগতে খুব বড় পুঁজির মালিকদের একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে। যেমন আমাদের দেশে টাটা, বিড়লা, আম্বানি গোষ্ঠী বহু ক্ষেত্রে উৎপাদনে এবং বাজারে আধিপত্য করে। আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও বহুজাতিক সংস্থাগুলি এক একটি ক্ষেত্রে কার্যত নিজেদের দাপট বজায় রেখেছে। পেট্রোলিয়াম থেকে মোবাইল ফোন, ঠান্ডা পানীয় থেকে কম্পিউটার, সব কিছুতেই বিশ্বজুড়ে কয়েকটি কোম্পানির দখলদারি। এই প্রবণতা ক্রমশই বাড়ছে। সুতরাং
বড় বুর্জুয়ার দাপটও বাড়ছে। ধনতন্ত্রে পুঁজির মালিকই প্রধান আধিপত্যকারী শ্রেণী। পুঁজি কি? সাধারণভাবে বলা হয়, যার যত টাকা তার তত পুঁজি। এটা ঠিক যে পুঁজি বেশিরভাগ সময় মুদ্রা বা টাকার রূপে আবির্ভূত হয়, কিন্তু সব টাকা পুঁজি নয়। উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও পুঁজি। শুধু টাকা এবং পুঁজির হিসেবে টাকার মধ্যে অন্তত দুটি পার্থক্য আছে। প্রথম পার্থক্য, পুঁজির সঞ্চরণশীলতা আছে। স্থির হয়ে বসে থাকলে পুঁজি তৈরি হয় না। সব পুঁজিকেই বাজারে এসে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুঁজিতে পরিণত হতে হয়। যে টাকা পণ্য উৎপাদন, পণ্য বিপণন, পণ্য বিনিময় ব্যবহৃত হয় তাকে পুঁজি বলা হয়। কিন্তু এ হলো অর্ধেক কথা। পুঁজি মানেই মুনাফা। মুনাফা ছাড়া পুঁজির বেঁচে থাকা এবং সঞ্চরণশীলতা অর্থহীন। সুতরাং পুঁজি নতুন মূল্য তৈরি করে। নতুন মূল্য তখনই সম্ভব যখন উদ্বৃত্ত মূল্য তৈরি করা যাবে। পুঁজি সবসময় উদ্বৃত্ত মূল্যে তৈরির লক্ষ্যে পরিচালিত হয়। ধনতান্ত্রিক সমাজে দেখা যায় পুঁজির মালিকরা বিনিয়োগ করে লাভবান হচ্ছে। এ শুধু কম দামে জিনিস তৈরি করে বেশি দামে বিক্রির ঘটনা না। উদ্বৃত্ত মূল্যের আসল উৎস শ্রমের শক্তির উদ্বৃত্ত ব্যবহার। শ্রমিক কারখানায় গিয়ে শ্রমশক্তি ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়, কাজের সময় 8 ঘন্টা বা 10 ঘন্টা, এই সময়ে কারখানার উৎপাদনের অন্যান্য উপকরণের মূল্য শ্রমের কারণে বেড়ে যায়। এই পার্থক্যটি উদ্বৃত্ত মূল্য। আবার অন্যভাবে দেখলে একজন শ্রমিক যে মজুরি পাচ্ছেন আসলে তা তার দেওয়া শ্রমের তুলনায় অনেক কম। ধনতান্ত্রিক ব্যবস্থায় ন্যায্য মজুরি বলে কিছু হয় না, কেননা শ্রমিকের দেওয়া শ্রমের পূর্ণ মূল্য দিয়ে দিলে পুঁজির মালিকের লাভের আর কোনো সুযোগ থাকে না। সুতরাং চুরি করা শ্রম শক্তি ও শ্রম সময় উদ্বৃত্ত মূল্যের জন্ম দেয়। এই উদ্বৃত্ত মূল্যই পুঁজি হিসাবে রূপান্তরিত হয়। পুঁজি কেবলমাত্র বস্তু নয়, কেবল ব্যাংকে জমানো সঞ্চয়ও নয়, সম্পত্তির হিসেব নয়। পুঁজির জন্ম ও বৃদ্ধির মধ্যে দিয়ে সমাজে উৎপাদন সম্পর্ক প্রতিফলিত হচ্ছে। পুঁজির মালিক ও শ্রম বিক্রি করতে বাধ্য শ্রমজীবীর মধ্যেকার সম্পর্ক ফুটে ওঠে পুঁজির চলাচলে। সুতরাং পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্ব ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থায় একটি অনিবার্য উপাদান। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা ও সমাজকে বলা চলে পুঁজির শাসন। কেননা পুঁজির মুনাফা বৃদ্ধি, পুঁজির মালিকের মুনাফা বৃদ্ধি এই উৎপাদন ব্যবস্থা ও সমাজের মূল চালিকা শক্তি। রাজনৈতিক ব্যবস্থাও তেমনভাবেই তৈরি হয় যাতে এই মুনাফা বৃদ্ধি অবাধে চলতে পারে। এখন আমাদের দেশে এবং বিশ্বের প্রায় সর্বত্র পুঁজির এই মুনাফা লালসা প্রকটভাবে চোখে দেখা যাচ্ছে। তার জন্য প্রকৃতিকেও ধ্বংস করা হচ্ছে। শ্রমিক শ্রেণী কি? কেন শ্রমিক শ্রেণীর নেতৃত্বেই বিপ্লবের কথা বলা হয়? ধনতান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণী শ্রমিক শ্রেণী। পুঁজিবাদী উৎপাদনে শ্রমের ভূমিকায় মুখ্য। বস্তুত শ্রম থেকে উৎপাদিত সম্পদ আত্মসাৎ করেই পুঁজির মালিকের মুনাফা হয়। আধুনিক শ্রমিক শ্রেণীর জন্ম হয়েছিল যখন কলকারখানায় উৎপাদন শুরু হয়েছিল। দুর্দশাগ্রস্ত কৃষক সেই কলকারখানায় নিজের শ্রম বিক্রি করতে ভিড় করেছে। ধনতন্ত্রের যত বিকাশ ঘটেছে তত কলকারখানায় উৎপাদন আধুনিক হয়েছে, আয়তনে তত বেড়েছে। শ্রমিক শ্রেণীর আয়তনও ক্রমশ বেড়েছে। যে মানুষ জীবন ধারণের জন্য নিজের শ্রম ক্ষমতাকে পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ায় মধ্যে পণ্য হিসাবে ব্যবহার হতে দিতে বাধ্য হয়, সাধারণভাবে ধনতন্ত্রে তাকেই শ্রমিক বলে চিহ্নিত করা হয়। শ্রমিকের মুখ্য বৈশিষ্ট্য হল
তার আয়ের মূল উৎস মজুরি। শ্রম সময়ের বিনিময়ে শ্রমিক মজুরি পায়, যদিও আসলে তার থেকে অনেক বেশি শ্রম সময় কেড়ে নিয়ে তাকে সীমাবদ্ধ সময়ের জন্য মজুরি দেওয়া হয়। ধনতন্ত্রের বিকাশের সাথে সাথে শ্রমিক শ্রেণীর গঠনে অনেক পরিবর্তন হয়েছে, আজও হচ্ছে। উৎপাদন পদ্ধতি বদলে গেছে আগের তুলনায়। অনেক বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, ফলে শ্রমিকের কাজের ধরনের পরিবর্তন ঘটেছে। কিন্তু শোষণ আগের তুলনায় তীব্র হয়েছে। পৃথিবীর বহু দেশে এবং ভারতে সংগঠিত ক্ষেত্রে অর্থাৎ বড় বড় কলকারখানার ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর পরিমাণ তুলনামূলকভাবে কমে গেছে। তার বদলে অসংগঠিত অংশের পরিমাণ বাড়ছে। ঠিকা চুক্তিভিত্তিক অস্থায়ী মরশুমি শ্রমিকের সংখ্যা ক্রমশই বাড়ছে। আমাদের দেশে অসংগঠিত শ্রমিকই বেশি, 90% বেশি। এই বিপুল অংশের শ্রমজীবীর মজুরির হার কম, নির্দিষ্ট কাজের সময় ও সুরক্ষা নিশ্চিত নয়। ভারতে খুবই বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, এমনকি সংগঠিত বড় শিল্পে এই ধরনের শ্রমিকের নিয়োগ ক্রমশ বাড়ছে। কিন্তু সব মিলিয়ে এরা শ্রমিক শ্রেণীর অংশ। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা যতই প্রযুক্তিবান হোক, এই শ্রমিক শ্রেণীর ওপরেই তার অস্তিত্ব নির্ভর করে। মার্ক্সবাদীরা শ্রমিক শ্রেণীকে সর্বহারা বা প্রোলেতারিয়েত বলে অভিহিত করেন। কেন করেন? ধনতান্ত্রিক উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিক কোনো উপকরণের মালিক না, উৎপাদিত পণ্যের উপরে তার কোনো অধিকার নেই, উপরন্তু সে তার শ্রম বিক্রি করতে বাধ্য। কারখানায় তার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পছন্দ মানবিক গুণাবলী বিসর্জন দিয়েই কাজ করতে বাধ্য। এটা ঠিকই যে দীর্ঘদিনের লড়াইয়ের মধ্যে দিয়ে বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণী আজ অনেক অধিকার অর্জন করতে পেরেছে। হয়তো কোনো কোনো অংশের জীবনে সচ্ছলতাও এসেছে, কিন্তু উৎপাদন সম্পর্কে তার বাঁধন একটুও শিথিল হয়নি। একটি কারখানায় পাশাপাশি যখন শ্রমিকরা কাজ করে, তখন তার কাজের চরিত্রের জন্যই তারা একটি শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে যায়। এর জন্য কোনো সচেতনতা লাগে না। কারখানার শেডের তলায় আপনা থেকেই একজন ব্যক্তি শ্রমিক শ্রেণীর অংশ হয়ে যায়। আবার এই কারখানার মধ্যেই প্রতি মুহূর্তেই ধনতান্ত্রিক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে তার বোঝাপড়া তৈরি হয়। একসঙ্গে মজুরি বৃদ্ধি থেকে অনেক প্রশ্নে শ্রমিক সংঘবদ্ধভাবে পুঁজির মালিকের সাথে দ্বন্দ্বে অবতীর্ণ হয়। কোনোটায় সে অংশত জেতে, কোনোটায় সে জিততে পারে না, কিন্তু এর মধ্যে দিয়ে শ্রেণী হিসাবে তার সচেতনতা বাড়তে থাকে। এই সচেতনতা যত বৃদ্ধি হয়, তত শ্রমিক শ্রেণীর সামাজিক প্রভাব বাড়ে। শ্রমিক শ্রেণী বুঝতে শেখে কেন তারা এই সমাজটাকে বদলে দিতে সক্ষম। সুতরাং আপনা থেকেই শ্রমিক শ্রেণী হিসাবে গড়ে ওঠা এবং সচেতন শ্রমিক শ্রেণীর মধ্যে পার্থক্য আছে। যাতে এই পার্থক্য তৈরি করা যায়, সেই লক্ষ্যে শ্রমিক শ্রেণীর আন্দোলন জরুরি। ধনতন্ত্রের অবসান ঘটাতে গেলে যে সমাজ বিপ্লব দরকার, একমাত্র শ্রমিক শ্রেণী তার নেতা হতে পারে। কেননা পুঁজির মালিকের সঙ্গে প্রত্যক্ষ দ্বন্দ্ব শ্রমিক শ্রেণীরই। ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা শ্রমিক শ্রেণীর কাছ থেকে সবই কেড়ে নিয়েছে, এমনকি শ্রম বিক্রি করতে বাধ্য হয়ে মানুষ হিসাবে তার সমস্ত গুণাবলীকে হারিয়ে ফেলেছে। প্রোলেতারিয়েত বা শ্রমিক শ্রেণীর জীবন হল আধুনিক জীবনের সবচেয়ে অমানবিক রূপ। সর্বহারা হয়ে শ্রমিক শ্রেণী নিজের মুক্তির ব্যবস্থা করতে পারছে না। সুতরাং এই উৎপাদন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করবার জন্য তার আগ্রহ সবচেয়ে বেশি। অন্যথায় মজুরির দাসত্ব তাকে মেনে নিতেই হবে। কৃষক আরও জমির মালিক হতে চায়, মধ্যবিত্ত পুঁজি সঞ্চয় করতে চায়, অন্যের শ্রমের ফসল আত্মসাৎ করার কিছু সুযোগ এদের থাকে। অন্যান্য শ্রেণীগুলির পিছুটান আছে, কিন্তু শ্রমিক শ্রেণীর নেই। পুঁজিবাদকে ধ্বংস না করে তার কোনো উপায় নেই।
উপরন্তু পুঁজিবাদী সমাজে মুখ্য দ্বন্দ্বই হলো শ্রমিক শ্রেণীর সাথে পুঁজি মালিকের দ্বন্দ্ব। তাছাড়াও শ্রমিক শ্রেণী শ্রেণী হিসাবে অনেক সংগঠিত। এই সমস্ত কারণেই এই সমাজ বিপ্লবের নেতা হতে পারে শ্রমিক শ্রেণী। লক্ষণীয়, পুঁজিবাদকে ভাঙার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্যান্য শ্রেণীগুলির দাসত্ব ঘোচানোর কাজও সম্পন্ন হয়। তবে সব দেশে শ্রমিক শ্রেণী একাই এই বিপ্লব সংগঠিত করতে পারে না। যেমন রাশিয়াতে বা চীনের বিপ্লবের ক্ষেত্রে কৃষক সমাজের বড় অংশকে শ্রমিক শ্রেণী পাশে পেয়েছিল। আমাদের দেশেও একদিকে যেমন পুঁজির মালিক সঙ্গে শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব তীব্র, অন্যদিকে তেমন গ্রামাঞ্চলে ভূস্বামীদের সঙ্গে কৃষক সমাজের বড় অংশের দ্বন্দ্ব রয়ে গেছে। এই অবস্থায় শ্রমিক শ্রেণী ও কৃষকের ঐক্য ভারতের সমাজ পরিবর্তনে প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। সমাজের বাকি অংশ ও শ্রেণীগুলির অবস্থান কী? মুখ্য শ্রেণীগুলি ছাড়াও সব সমাজেই অন্যান্য শ্রেণীর মানুষ থাকে। ভারতে প্রায় ৬৭% মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল। সাধারণভাবে আমরা এদের কৃষক নামেই অভিহিত করি, কিন্তু সব কৃষক একরকম নয়। ভালো করে দেখলে বোঝা যাবে কৃষকদের মধ্যে বহু স্তর আছে। সেই কারণে কৃষকদের শ্রেণী বলা যায় না, বলা ভালো কৃষক সমাজ। কৃষক সমাজের সবচেয়ে উপরের অংশ বড় জমির মালিক বা ভূস্বামী। এখনও আমাদের দেশের অনেক এলাকায় বিপুল পরিমাণ জমির মালিকরা রয়ে গেছেন। একথা ঠিক যে 50 বছর আগে যেমন রাঘব বোয়াল জমিদাররা ছিল তা আর নেই। পশ্চিমবঙ্গের মতো 2-3টি রাজ্যে ভূমি সংস্কারের কারণে বিরাট বড় জোতদার জমিদার সেভাবে আর নেই, কিন্তু দেশের অধিকাংশ এলাকায় সেভাবে ভূমি সংস্কার হয়নি, সুতরাং বড় বড় জমির মালিকরা রয়েছে। দ্বিতীয়ত, কৃষিতে পুঁজিবাদের প্রবেশ ঘটেছে। পুরনো পদ্ধতির বদলে যন্ত্রপাতি সহ ধনতান্ত্রিক ব্যবস্থায় কৃষির অগ্রগতি ঘটেছে। তার সবচেয়ে বেশি লাভ ভূস্বামীরা ঘরে তুলেছে। দ্বিতীয় স্তরে আছে ধনী কৃষক। কৃষিতে অগ্রগতি এবং কৃষির বাইরে অন্য ক্ষেত্রে বিনিয়োগের জন্য এদেরও সম্পদ বাড়ছে। এই দুই স্তর আমাদের সমাজে খুব অল্পই অংশ। বেশিরভাগ অংশ ছোট গরিব, প্রান্তিক বা মাঝারি কৃষক। দেখা যাচ্ছে কৃষিতে যত সংকট হচ্ছে তার ধাক্কায় এদের জীবনে দুর্দশা বাড়ছে। কৃষি উপকরণের দাম বাড়ছে, সার বীজের দাম বাড়ছে, অথচ ফসলের ন্যায্য দাম মিলছে না। ছোট ছোট জমিতে ফসল ফলিয়ে আয় হয় খুব কম, কিন্তু আমাদের দেশের গ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষেত মজুররা। একটি হিসাবে দেখা যাচ্ছে আমাদের দেশের 41% গ্রামীণ পরিবারের কোনো জমি নেই। অন্যের জমিতে মজুরির বিনিময়ে কাজ করে কোটি কোটি মানুষের জীবন ধারণ হয়। এই ক্ষেত মজুররা গ্রামের সর্বহারা। ইদানিং এদের উল্লেখযোগ্য অংশ কৃষির বাইরেও মজুর খাটছে। সব মিলিয়ে কৃষক সমাজের মধ্যেও বেশ কতগুলি দ্বন্দ্ব বিরোধ বহাল আছে। এ হলো সামন্তবাদী ব্যবস্থার উপস্থিতির লক্ষণ। আমাদের দেশের সামন্তবাদকে ধ্বংস না করেই পুঁজিবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। তাই দু ধরনের উৎপাদন ব্যবস্থার দ্বন্দ্বই একসঙ্গে রয়েছে। শহরে বা গ্রামে রয়েছে মধ্যবিত্ত অংশ। এদের সকলের পেশা একরকম নয়। কেউ জমির মালিক, কেউ নেহাতি মজুরির ভিত্তিতে কোথাও কাজ করেন, কেউ ছোট পুঁজির মালিক, দোকানপাট ব্যবসা বাণিজ্য করেন। ইদানিং পরিষেবার ক্ষেত্রে যুক্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। সব মিলিয়েই মধ্যবিত্ত। এদেরকেও আমরা একই শ্রেণীভুক্ত করতে পারি না। দেখা যাবে এদের একটি অংশের
কৃষিতে বা ছোট আয়তনের কলকারখানায় উৎপাদনের মালিকানা আছে। ব্যবসা আছে যেখানে সে পুঁজি বিনিয়োগ করছে। ব্যাংকে লগ্নি আছে যা থেকেও বাড়তি আয় হচ্ছে। উপরন্তু সামাজিক অবস্থানের দিক থেকে, চিন্তার দিক থেকে, সাংস্কৃতিক অভ্যাসের দিক থেকে পুঁজিবাদী উৎপাদন সম্পর্কের শরিক। সেই কারণে সমাজবিজ্ঞানে এই অংশকে ছোট বুর্জুয়া বা পেটি বুর্জুয়া নামেও চিহ্নিত করা হয়। বড় পুঁজির মালিকের পরিবার হোক বা ক্ষেতমজুর ঘরেরই হোক, সব অংশে মহিলারা আছেন। মহিলাদের একসঙ্গে ধরে কোনো এক নির্দিষ্ট শ্রেণীর মধ্যে তাদের ফেলা যাবে না। পুরুষের মতোই মহিলারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত, কিন্তু একথা সত্য যে বিপুল অংশের মহিলাই লিঙ্গ বৈষম্যের শিকার। তাছাড়াও শ্রমজীবী ঘরের মহিলারা দুভাবে শোষিত। এক, তারা শ্রমজীবী হিসাবে শ্রমজীবী পুরুষের মতো শোষিত। দুই, পুরুষতান্ত্রিক সমাজে তারা লিঙ্গ বৈষম্যের শিকার। অনেকে মনে করেন শুধু মহিলাদের নিয়ে লড়াই করলেই মহিলাদের সমস্যার সমাধান ঘটানো যাবে। তা আসলে যাবে না, কেননা ধনতন্ত্র বা গ্রামীণ সামন্ততান্ত্রিক শোষণের অবসান না হলে সেই সামগ্রিক শোষণের শিকার হবেনই মহিলারা। তাদের সামাজিক অবস্থানের লড়াই এবং শ্রমজীবী শ্রেণীগুলির অংশ হিসাবে লড়াই একসঙ্গে চালাতে হয়। ঠিক একইভাবে ছাত্র বা যুবকেরাও পৃথক কোনো শ্রেণী নয়। উৎপাদন সম্পর্কের অবস্থানে সব ছাত্র বা যুবক এক জায়গায় নেই। ছাত্র বা যুবকদের নিজস্ব দাবি দাওয়া থাকতে পারে। শ্রমজীবী ঘরের সন্তানের আশা আকাঙ্ক্ষা আর পুঁজির মালিকের ঘরের সন্তানের আশা আকাঙ্ক্ষা নিশ্চয়ই এক নয়। যুবকদের মধ্যে অনেকেই শ্রমিক অর্থাৎ শ্রমিক শ্রেণীর অংশ বা কৃষক সমাজের কোনো স্তরের অংশ। শ্রেণী বিভাজনের বাস্তবতা বাদ দিয়েই ছাত্র বা যুবকদের সামাজিক অবস্থানের বিচার করা চলে না। পার্টি কর্মসূচি কি? কমিউনিস্ট পার্টি সমাজ বদলের জন্য সংগ্রাম করছে। পার্টি রাষ্ট্রের শ্রেণী চরিত্র বদলে দিতে চায়। পার্টি এই লক্ষ্যে সমাজ বিপ্লব সংগঠিত করতে চায়। এই বড় লড়াইয়ের সামগ্রিক পরিকল্পনা প্রয়োজন। শত্রু কারা, বন্ধু কারা, কোন পথে এগোলে বিপ্লব সফল হতে পারে তার সামগ্রিক পরিকল্পনাকে বলা হয় পার্টির রণনীতি। একটি দীর্ঘ পর্বে রণনীতি সাধারণত একই থাকে। সমাজের শ্রেণীগুলির সম্পর্ক কি, কারা রাষ্ট্রে আছে, তার উপর নির্ভর করে বিপ্লবের স্তর বা চেহারা কেমন হবে। এই রণনীতিগত বোঝাপড়াই পার্টির কর্মসূচি। যতক্ষণ এই কর্মসূচি স্পষ্ট না হচ্ছে ততক্ষণ লড়াইয়ের অভিমুখ স্পষ্ট হয় না। অনেক পরিশ্রম করেও লাভ হয় না। সেই কারণে পার্টি কর্মসূচি পার্টির মুখ্য দলিল। অন্যদিকে সময়ে সময়ে নানা রকম কৌশল নিয়ে পার্টিকে এগোতে হয়। যেমন কোনো নির্দিষ্ট পর্বে রাজনৈতিক অবস্থান, নির্বাচনী কৌশল, আন্দোলন গড়ে তোলার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নিতে নিতে যেতে হয়। এগুলি পরিস্থিতি অনুযায়ী বদলাতে থাকে। একে বলা হয় রণকৌশল। রণকৌশল ছাড়া এগোনো যায় না, কিন্তু রণনীতি বাদ দিয়ে শুধু রণকৌশলের উপর ভরসা করা সুবিধাবাদ। এতে শেষ পর্যন্ত বিপ্লবের লক্ষ্য পূরণ হবে না। আবার শুধু রণনীতি নিয়ে বসে থাকলে তত্ত্বের জায়গায় থেকে যাবে, প্রয়োগ হবে না। ভারতে সিপিআইএম একটি কর্মসূচি সামনে রেখে তার সমস্ত কাজ পরিচালনা করছে। এই কর্মসূচিতে ভারতের শ্রেণীগুলির অবস্থান, তাদের মধ্যেকার সম্পর্ক, কোন শ্রেণীর বদলে কোন শ্রেণীকে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই, সবই বলা আছে। এই কর্মসূচি গোপন নয়। ভারতের সমস্ত জনগণের কাছে এটি পার্টির প্রকাশ্য ঘোষণা। কোনো দেশের
নির্দিষ্ট পরিস্থিতিতে দ্বন্দ্বমূলক বস্তুবাদের সুনির্দিষ্ট প্রয়োগের ভিত্তিতেই পার্টির কর্মসূচি তৈরি হয়। ভারত রাষ্ট্রের চরিত্র কী? সিপিআইএম কর্মসূচি অনুযায়ী বর্তমান ভারত রাষ্ট্র বৃহৎ বুর্জুয়া শ্রেণীর নেতৃত্বে বুর্জুয়া ও জমিদারদের শ্রেণী শাসনের যন্ত্র, যারা ক্রমেই আন্তর্জাতিক লগ্নি পুঁজির সঙ্গে সহযোগিতায় লিপ্ত হচ্ছে। দেশের জীবনে রাষ্ট্রের ভূমিকা বা কাজ মূলত এই শ্রেণী চরিত্রের দ্বারাই নির্ধারিত হচ্ছে। কেন এ কথা বলা হচ্ছে? প্রথমত, গত ৬৮ বছরে দেশের অর্থনৈতিক বিকাশে সবচেয়ে বেশি লাভ হয়েছে বড় পুঁজির মালিকদের। ভারতের অর্থনৈতিক বিকাশ হয়েছে পুঁজিবাদী পথে। স্বাধীনতার পরে প্রথম দিকে ভারতের পুঁজির মালিকদের সম্পদের অভাব ছিল। সেই সময় রাষ্ট্রকে ব্যবহার করে তারা ভারী শিল্পের পরিকাঠামো গড়ে তুলেছিল। গড়ে উঠেছিল রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র। ক্রমে তারা সম্পদশালী হয়। একচেটিয়া পুঁজির বিকাশ ঘটে। সংখ্যাগরিষ্ঠ মানুষকে তীব্র শোষণ করেই পুঁজির মালিকদের সম্পদ বৃদ্ধি হয়েছে। এই পথে দেশের অর্থনৈতিক সংকট তীব্র হয়েছে। ১৯৮০ দশক নাগাদ দেখা যায় বড় পুঁজির মালিকরা আর রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বা পরিকল্পিত অর্থনীতি চাইছে না। তখন থেকেই অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি সংস্থা ঢুকে পড়ে। ১৯৯০-এর দশকে এসে ভারতে উদারনীতি প্রচলন হয়। রাষ্ট্রের ভূমিকা দাঁড়ায় পুঁজির মালিকদের আরও বেশি সাহায্য করা। প্রায় সব ক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণ হয়। রাষ্ট্রের সম্পদ হস্তান্তর হয়ে যায়। বড় পুঁজির মালিকদের কর ছাড়, ব্যাংকের ঋণ দেওয়া ইত্যাদি সুবিধা বাড়তে থাকে। গত আড়াই দশকে বড় পুঁজির মালিকরা আরও শক্তিশালী হয়েছে। এমনকি আমাদের দেশে এমন প্রায় ১০০ জন ধনী আছেন যাদের এক একজনের সম্পত্তির পরিমাণ কমপক্ষে ৬,০০০ কোটি টাকা। রাষ্ট্রের অর্থনৈতিক নীতি এদের সম্পদ বৃদ্ধিতে সাহায্য করেছে। মুকেশ আম্বানি সহ শীর্ষ ৫ ধনী পরিবারের সম্মিলিত সম্পত্তি ৫,২৩,০০০ কোটি টাকা, সেপ্টেম্বর ২০১৪। দ্বিতীয়ত, ভারতের পুঁজিবাদ বিকশিত হয়েছে পুরনো সামন্তবাদী ব্যবস্থাকে না ভেঙে। দেশের অধিকাংশ এলাকায় ভূমি সংস্কার হয়নি। এখনো বহু জমি নামে বেনামে ভূস্বামীদের দখলে। আবার কৃষিতে ধনতন্ত্রের প্রবেশ ঘটায় ভূস্বামী ও ধনী কৃষকরা লাভবান হচ্ছে। অনেক ক্ষেত্রে কৃষি বহির্ভূত ক্ষেত্র থেকে তারা আয় করছে। দেশের বেশিরভাগ অঞ্চলে এরাই পঞ্চায়েত, সমবায়, গ্রামীণ ব্যাংক ও অন্যান্য গ্রামীণ পরিকাঠামো নিয়ন্ত্রণ করে। বোঝাই যাচ্ছে বৃহৎ পুঁজির মালিকরা গ্রামের এই ভূস্বামী ও ধনীদের সঙ্গে আপোষ করেই চলেছে। অথচ আমাদের দেশে গ্রামের অধিকাংশ মানুষ দুর্দশাগ্রস্ত জীবনযাপন করছেন। রাষ্ট্রের নীতিতে ভূস্বামী অংশের স্বার্থ প্রতিফলিত হচ্ছে। তৃতীয়ত, স্বাধীনতার পরে ভারতের বড় পুঁজির মালিকরা একদিকে সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করেছে, অন্যদিকে দর কষাকষি করেছে। বিশেষ করে যখন পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন সহ অনেকগুলি সমাজতান্ত্রিক দেশ ছিল, তখন ভারতের স্বাধীন বিকাশে তারা সাহায্য করেছিল। ভারতে ইস্পাত কারখানা, বন্দর, মৌল শিল্প ইত্যাদি গড়ে তুলতে সমাজতান্ত্রিক দেশগুলি সাহায্য করেছিল। আন্তর্জাতিক বাণিজ্যেও সমাজতান্ত্রিক দেশগুলির সঙ্গে আমদানি রপ্তানির সুযোগ ছিল। এই কারণেই সাম্রাজ্যবাদী দেশগুলির সঙ্গে দর কষাকষির সুযোগ ছিল। কিন্তু একসময় সমাজতান্ত্রিক দেশগুলি দুর্বল ও বিপর্যস্ত হয়ে পড়ে। পৃথিবী জুড়েই আন্তর্জাতিক লগ্নি পুঁজির দাপট বাড়ে। গত আড়াই দশকে
ভারতের অর্থনৈতিক বিকাশ অনেকটাই বিদেশি বিনিয়োগ নির্ভর। সব ক্ষেত্রেই বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। খনি, টেলিকম, খুচরো বাণিজ্য, প্রতিরক্ষা এবং সাধারণ উৎপাদন ক্ষেত্রের প্রায় সব ক্ষেত্রেই বিদেশি বিনিয়োগের কোনো বাধা নেই। লক্ষণীয়, ভারতের বৃহৎ পুঁজির মালিকরা বিদেশি বিনিয়োগে বাধা তো দিচ্ছেন না, বরং স্বাগত জানাচ্ছেন। এমনকি টাটা, রিলায়েন্স, মিত্তল গোষ্ঠী ভারতের বাইরে পুঁজি বিনিয়োগ করছে। ভারতের বড় পুঁজি এখন আন্তর্জাতিক লগ্নি পুঁজির শরিক। রাষ্ট্রের অর্থনৈতিক নীতিতে এই চরিত্র যথেষ্ট প্রতিফলিত। সুতরাং দেখাই যাচ্ছে ভারত রাষ্ট্র বৃহৎ পুঁজির মালিক। সাধারণভাবে বুর্জুয়াদের বেশিরভাগ অংশ গ্রামের ভূস্বামীদের শ্রেণীর স্বার্থে প্রতিফলিত হচ্ছে। যেহেতু অর্থনৈতিকভাবে বড় পুঁজির মালিকরা সবচেয়ে শক্তিশালী, তাই তাদের নেতৃত্বেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সকলের ভোটের ভিত্তিতে সরকার তৈরি হয়। এটা ঠিক যে ভারতে বহু গণতান্ত্রিক অধিকার স্বীকৃত। রাষ্ট্রের নীতি নির্ধারণে, জনগণের স্বার্থে কিছু আইন প্রণয়নে সরকারকে প্রভাবিত করা যায়, কিন্তু শেষ বিচারে রাষ্ট্র সকলের নয়। এই সংসদীয় ব্যবস্থা বৃহৎ পুঁজির মালিক ও ভূস্বামীদের শ্রেণী শাসনেরই একটি রূপ। রাষ্ট্রের শ্রেণী চরিত্র বদলে দিতে না পারলে, অধিকাংশ জনগণের শাসন কায়েম করতে না পারলে অর্থনীতির কোনো মৌলিক পরিবর্তন ঘটবে না, জনগণের দুঃখ দুর্দশারও অবসান ঘটবে না। ভারতে শ্রমিক শ্রেণীর অবস্থান কী? ভারতে পুঁজিবাদী পথে বিকাশের আঘাত সহ্য করতে হচ্ছে শ্রমিক শ্রেণীকে। শ্রমিক শ্রেণীকে তীব্র শোষণ করেই বৃহৎ পুঁজির মালিকরা সম্পদ বৃদ্ধি করছেন। দেখা যাচ্ছে শ্রমিক শ্রেণীর গঠনেরও পরিবর্তন হচ্ছে। শ্রমের ও শ্রম নিয়োগের কাঠামো আগের থেকে বদলে যাচ্ছে। কেবলমাত্র প্রযুক্তি ব্যবহার বেড়ে গেছে বলে এই বদল হচ্ছে তা নয়। উৎপাদন পদ্ধতির অন্যান্য বদলের সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের ওপর পুঁজির চাপ ক্রমশ বাড়তে থাকায় এই পরিবর্তন। সংগঠিত ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর পরিমাণ কমে এসেছে, অসংগঠিত অংশের শ্রমিক বাড়ছে। ঠিকা, চুক্তিভিত্তিক, অস্থায়ী, মৌসুমি শ্রমিকের সংখ্যা বাড়ছে। এই বিপুল শ্রমশক্তির মজুরির হার কম, নির্দিষ্ট কাজের সময় এবং সুরক্ষা নিশ্চিত নয়। দীর্ঘদিনের সংগ্রামের ফলে শ্রমজীবী মানুষের অর্জিত অধিকারের অনেক সুফলই এরা পান না। বিশেষ করে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ও তাদের এমনকি সংগঠিত বড় শিল্পে নিয়োগের প্রবণতা দারুণভাবে বেড়ে গেছে। গ্রাম থেকে বড় শহরে, ছোট শহর থেকে মেট্রোপলিটন শহরে দলে দলে কাজ করতে যাচ্ছেন শ্রমজীবী মানুষ। এই শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নেই, নিয়োগের স্থায়িত্ব নেই, বসবাসের স্থান অনিশ্চিত, মজুরির হার অনেক কম। স্থানান্তরের কারণে সামাজিক ভিত্তিও দুর্বল। এই মজুত বাহিনী শ্রমের মূল্য কমাতেও পুঁজির মালিককে সাহায্য করছে। উৎপাদনে মূল্য যুক্ত হলে তার কতটা ভাগ মজুরিতে আসছে তা দেখলেও বোঝা যায় কিভাবে শ্রমিকের প্রকৃত মজুরি আসলে কমে যাচ্ছে। ভারতের উদাহরণ অত্যন্ত প্রকট। 1980-এর দশকেও এই ভাগ ছিল 30%, 1990-এর দশকে তা দাঁড়ায় 20%, 2008-09-এ কমে দাঁড়িয়েছে মাত্র 10%। বিশ্বায়নের কাঠামোয় ভারত নয়া উদারনীতির পথে যত এগোচ্ছে, মজুরির ভাগ তত কমছে, শ্রমিক শোষণ তত বাড়ছে। শ্রমিকদের জন্য শ্রম আইন থাকলেও তা প্রয়োগ হয় না। এখন যতটুকু আইন আছে তাও বিলোপ করার চেষ্টা চলছে, যাতে মালিকরা যখন তখন নিয়োগ ও ছাঁটাই করতে পারে। শ্রমিকদের কাজের সুরক্ষা কমিয়ে দেওয়া হচ্ছে।
কেন কৃষি সমস্যাই ভারতে প্রধান জাতীয় সমস্যা? দেশের অধিকাংশ এলাকায় ভূমি সংস্কার হয়নি। স্বাধীনতার পরে সামন্ততান্ত্রিক জমিদারদের ধনতান্ত্রিক জমিদারে পরিণত করার লক্ষ্যেই গ্রামীণ নীতি পরিচালিত হয়েছে। এখনও বিশাল বিশাল জোত নামে বেনামে ভূস্বামীদের দখলে রয়ে গেছে। গরিব ছোট কৃষকদের হাতে খুবই কম জমি, ফলে ভারতের জনসংখ্যার বৃহত্তম অংশ সামন্ততান্ত্রিক শোষণের শিকার হয়ে রয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল কৃষিক্ষেত্রে পুঁজিবাদের বিকাশ। দেশের কিছু এলাকায় পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাতে ধনতান্ত্রিক কৃষি উৎপাদনের অগ্রগতি ঘটেছে। আবার বিপুল অংশে পুরনো জমিদারতন্ত্র প্রায় অব্যাহত। পুরনো ব্যবস্থাগুলিকে ধ্বংস না করেই প্রাক পুঁজিবাদী উৎপাদন সম্পর্কের ওপরেই পুঁজিবাদী বিকাশকে চাপিয়ে দেওয়া হয়েছে। উদারনীতিতে কৃষিক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। ধনী কৃষক তার সম্পদের অংশকে ক্রমেই কৃষি বহির্ভূত ক্ষেত্রে বিনিয়োগ করছে। অনেক রাজ্যে জমি বাড়ির কারবারে ধনী কৃষক বিনিয়োগ করছে। কৃষির আয় এবং কৃষির বাইরে অন্য ক্ষেত্র থেকে আয় করে গ্রামে নব্য ধনী তৈরি হচ্ছে। এরা গ্রামীণ পরিকাঠামোর দখল নিয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলেই এরাই পঞ্চায়েত, সমবায়, গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণ করে। সামগ্রিকভাবেই কৃষিক্ষেত্রে সংকট বাড়ছে। বৃহৎ বাণিজ্য এবং বীজ, সার, কৃষি উপকরণের বহুজাতিক সংস্থা প্রবেশ করছে। দেশের বহু জায়গায় কর্পোরেটের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য কৃষকের জমি দখল করা হচ্ছে। কৃষিপণ্যের মূল্য নিম্নগামী। এমনকি 2000 সাল নাগাদ থেকে ভারতে কৃষকদের গণহারে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে। 2 লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করেছেন। কৃষি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কৃষকের বিরাট অংশ। কৃষক সমাজের নতুন নতুন বিভাজন হচ্ছে। ক্ষেত মজুর বাড়ছে। গ্রামীণ অকৃষি শ্রমজীবীর সংখ্যা বাড়ছে। ছোট কৃষক আক্রান্ত। মধ্য কৃষকও অর্থনৈতিক নীতির ফলে মার খাচ্ছেন। সব মিলিয়ে গ্রামীণ সর্বহারার সংখ্যা বাড়ছে। এ কারণেই কৃষি সমস্যা এখনও দেশের সর্বপ্রধান সমস্যা। জমি সম্পর্কের আমূল পরিবর্তন না ঘটিয়ে গরিব কৃষক ও ক্ষেত মজুরের ঋণের বোঝার অবসান না করে উৎপাদিকা শক্তির বিকাশ অসম্ভব। ভারতে বিপ্লবের চরিত্র কী? দেশের শ্রমজীবী সহ অধিকাংশ মানুষের স্বার্থে নীতি প্রণয়ন করতে গেলে এবং জনগণের স্বার্থের অভিমুখে দেশকে পরিচালিত করতে গেলে রাষ্ট্র ক্ষমতা থেকে বৃহৎ পুঁজির মালিক ভূস্বামীদের অপসারণ করা দরকার। তা স্বয়ংক্রিয়ভাবে হবে না। সেই লক্ষ্যেই বিপ্লব। সমাজের আমূল রূপান্তরের প্রাক শর্ত রাষ্ট্র ক্ষমতা দখল। রাষ্ট্রের চরিত্র এবং কোন ধরনের স্তরে সমাজ আছে, কোন কর্তব্য পালন করতে চাইছি তার ওপরে নির্ভর করে বিপ্লবের চরিত্র কী হবে। কে শত্রু, কাকে হটাতে চাইছি। আমাদের দেশের বর্তমান সমাজ বিকাশের স্তরে কয়েকটি কর্তব্যকে মৌলিক গণতান্ত্রিক কর্তব্য বলে চিহ্নিত করা যেতে পারে। 1. প্রাক ধনতান্ত্রিক সমাজের ধ্বংস, সামন্ততন্ত্রের ধ্বংস, আমূল ভূমি সংস্কার, গ্রামাঞ্চলে উৎপাদিকা শক্তির শৃঙ্খল মোচন। 2. উৎপাদনের উপকরণের ওপরে, সম্পদের ওপরে বৃহৎ বুর্জুয়া বা একচেটিয়া পুঁজির কর্তৃত্বের অবসান। এই নয় যে সমস্ত পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থারই এই পর্বে অবসান ঘটবে। 3. ভারতের অর্থনীতি ও সমাজে সাম্রাজ্যবাদের প্রভাব ধ্বংস করা, যে প্রভাব বিশ্বায়নের যুগে এবং উদারনীতির পর্বে নতুন করে বেড়েছে। 4.
সামাজিক নিপীড়ন, জাতপাত, ধর্মলিঙ্গের বিভেদের অবসান করে জনগণের গণতান্ত্রিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা। বর্তমান স্তরে বিপ্লবের চরিত্র তাই গণতান্ত্রিক, সামন্তবাদ বিরোধী, একচেটিয়া পুঁজি বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী চরিত্র। তবে পুরনো ধরনের গণতান্ত্রিক বিপ্লব নয়, কেননা বুর্জুয়াদের নেতৃত্বে হচ্ছে না। স্বাধীনতার পরে এই গণতান্ত্রিক কর্তব্য অসমাপ্ত রাখা হয়েছে। এখন শ্রমিক শ্রেণী এই গণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। সমাজের অন্যান্য শোষিত নিপীড়িত শ্রেণীগুলি সম্মিলিত হয়ে রাষ্ট্রের চেহারা বদলে দেবে। তাই এই বিপ্লবকে চিহ্নিত করা হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লব বলে। কেন সমাজতান্ত্রিক বিপ্লব নয়, কেন গণতান্ত্রিক? একথা ঠিক যে এখন ভারতে প্রধান অর্থনৈতিক উৎপাদন পদ্ধতি পুঁজিবাদী। পুঁজিবাদের আধিপত্য আছে, কিন্তু একথাও ঠিক যে আধা সামন্তবাদী চরিত্র বহাল। গ্রামাঞ্চলের জোতদার জমিদারদের সঙ্গে গরিব কৃষক ও ক্ষেতমজুরদের দ্বন্দ্ব প্রধান। আগেই বলা হয়েছে, পুঁজিবাদের বিকাশের ফলে কৃষিক্ষেত্রে ভূস্বামীদের চেহারার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই ধনতান্ত্রিক ভূস্বামীতন্ত্র আধা সামন্ততান্ত্রিক সম্পর্কের ওপরেই টিকে আছে। সুতরাং কৃষি বিপ্লবই মুখ্য উপাদান। বিপ্লবের চরিত্র নির্ধারণের সময়ে শ্রেণী শক্তিগুলির পারস্পরিক ভারসাম্য গণনার মধ্যে রাখতে হয়। শ্রমিক শ্রেণী বা গ্রামের সর্বহারা অংশ, ক্ষেতমজুর, গ্রামীণ শ্রমিক সাফল্য পেতে পারে না যতক্ষণ তারা কৃষক সমাজের বিপুল অংশকে, ছোট বড় মাঝারি গরিব প্রান্তিক কৃষক, টেনে আনতে না পারে। শুধু পুঁজিবাদের উচ্ছেদ বা সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানে এই অংশকে টেনে আনা যাবে না। এখনই সমস্ত জমির ব্যক্তি মালিকানার অবসান করে রাষ্ট্রের মালিকানায় নিয়ে আসার স্লোগান অধিকাংশ কৃষককে আকর্ষণ করবে না। জমির প্রশ্ন, দলিত আদিবাসীদের সামাজিক নিপীড়নের প্রশ্ন নিয়ে লড়াই চালাতে হবে। মূলগতভাবে ধনতান্ত্রিক চরিত্রের স্লোগানেই ভারতে বিপুল অংশকে শ্রমিক শ্রেণী টেনে আনতে পারে। এই সময়ে আন্তর্জাতিক লগ্নি পুঁজির দাপট বাড়ছে, সাম্রাজ্যবাদের প্রভাব বাড়ছে। এই সময়ে সাম্রাজ্যবাদ বিরোধী সব অংশকেই টেনে আনার গুরুত্ব বেড়েছে। সুতরাং বিপ্লবের চরিত্র ব্যাপক ভিত্তিক গণতান্ত্রিক। জনগণতান্ত্রিক বিপ্লব এবং সমাজতন্ত্রের মধ্যে চীনের প্রাচীন নেই। এক পর্ব থেকে আরেক পর্বে যেতে তেমন সময় লাগবে না। মূল সূত্র হল শ্রমিক শ্রেণীর নেতৃত্ব। উভয় ক্ষেত্রেই শ্রমিক শ্রেণীর নেতৃত্ব জনগণতন্ত্র থেকে সমাজতন্ত্রে রূপান্তরে সাহায্য করবে। কাদের নিয়ে বিপ্লব? বিপ্লবের বস্তুগত উপাদান পুঁজিবাদী ব্যবস্থার ভয়ঙ্কর শোষণ, এই ব্যবস্থার ঘন ঘন সংকট এবং অভ্যন্তরীণ অনিবার্য দ্বন্দ্ব। কিন্তু তা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে এই ব্যবস্থা ভেঙে পড়বে না। এই ব্যবস্থাকে জোরালো আঘাত করা দরকার। তার জন্য প্রয়োজন বিষয়গত উপাদান। যারা এই আঘাত করতে সক্ষম, তাদের শক্তির সমাবেশ। বিপ্লবের চরিত্র কেন ব্যাপক ভিত্তিক তা ব্যাখ্যা করা হয়েছে। জনগণতান্ত্রিক বিপ্লব সম্পূর্ণ করতে তাই দরকার জনগণতান্ত্রিক মোর্চা। এই মোর্চার নেতা শ্রমিক শ্রেণী। আমরা আগেই দেখেছি, পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি এবং উৎপাদন সম্পর্কে মুখ্য ভূমিকায় রয়েছে শ্রমিক শ্রেণী। পুঁজির মালিকের সঙ্গে তাদের প্রত্যক্ষ দ্বন্দ্ব। সব সমাজে একাধিক শ্রেণী থাকে। দুটি প্রধান শ্রেণীর দ্বন্দ্বেই সমাজের অভিমুখ নির্ধারিত হয়। ভারতীয় সমাজে পুঁজির মালিক ও শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব তীব্র হতে বাধ্য।
পুঁজিবাদকে ধ্বংস করার তাগিদ শ্রমিক শ্রেণীরই সবচেয়ে বেশি। সুতরাং জনগণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব করতে পারে শ্রমিক শ্রেণী। আমাদের দেশে কৃষি সমস্যা সর্বপ্রধান জাতীয় সমস্যা। আমরা আগেই দেখেছি, স্বাধীনতার পরে সামন্ততন্ত্রকে উৎখাত না করেই পুঁজিবাদী পথে বিকাশ হয়েছে। তার ফলে গ্রামীণ জনসংখ্যার বিপুল অংশ এখনও সামন্ততান্ত্রিক শোষণের শিকার। আবার ধনতন্ত্র গ্রামেও প্রবেশ করার ফলে কৃষক সমাজের স্তরবিন্যাসের রদবদল ঘটেছে। কৃষক সমাজের বেশিরভাগ অংশকে জনগণতান্ত্রিক মোর্চায় সামিল করতে হবে। গণতান্ত্রিক বিপ্লবের মুখ্য ভিত্তি শ্রমিক কৃষক ঐক্য। গ্রামাঞ্চলে সর্বহারার মূল অংশ ক্ষেতমজুর। দেশে ক্ষেতমজুরের সংখ্যা ক্রমশ বাড়ছে। তারা অনেকেই অকৃষি মজুরেও পরিণত হচ্ছেন। এই অংশই শ্রমিক শ্রেণীর সবচেয়ে বিশ্বস্ত মিত্র। একই সঙ্গে গ্রামের গরিব কৃষক সামন্তবাদী শোষণের শিকার। খুব কম জমিতে কৃষিকাজ করে বা অংশত অন্যের জমিতে ভাগ চাষ করে তাকে জীবন নির্বাহ করতে হয়। এই অংশ শ্রমিক শ্রেণীর অন্যতম মূল মিত্র। মাঝারি কৃষক আক্রান্ত। কৃষি সংকটের ধাক্কা পড়ছে তার জীবনে। ফসলের দাম, কৃষি উপকরণের বর্ধিত দাম, কৃষি পণ্যের বাজারে অস্থিরতা, কৃষিতে সরকারি বিনিয়োগ হ্রাস, বিপুল ঋণের ভার এই অংশের কৃষককে বিক্ষুব্ধ করছে। মাঝারি কৃষক জনগণতান্ত্রিক মোর্চার আস্থাভাজন মিত্র। ধনী কৃষকের স্বাভাবিক ঝোঁক ভূস্বামী ও পুঁজিপতিদের দিকেই। কৃষিতে পুঁজিবাদী বিকাশে এদের লাভ হচ্ছে। অনেকে অকৃষি ক্ষেত্রে বিনিয়োগ করছে। এতদসত্ত্বেও কখনো কখনো বৃহৎ পুঁজির মালিকদের সঙ্গে এবং তাদের স্বার্থে পরিচালিত রাষ্ট্রের নীতির সঙ্গে এই অংশের সংঘাত হতে পারে। সবসময় না হলেও সমসাময়িকভাবে কখনো কখনো এই অংশকে শ্রমিক শ্রেণীর পাশে পাওয়া যেতে পারে। এরা শ্রমিক শ্রেণীর দোদুল্যমান মিত্র। ভারতীয় সমাজে মধ্যবিত্তের মধ্যে বিভাজন রয়েছে। একটি অংশ নয়া উদারনীতিতে উপকৃত। তাদের জীবনযাত্রার মান বাড়ছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, জীবনের সচ্ছলতা বাড়ছে। বিশেষ করে বহুজাতিক সংস্থা, আর্থিক সংস্থা, পরিষেবা ক্ষেত্র, নতুন পেশায় কাজ করা মধ্যবিত্তের আয় ও সঞ্চয় বেড়েছে। ক্ষোভ বিক্ষোভ থাকলেও ক্রমশ শাসক শ্রেণীর সহযোগী হয়েই এরা কাজ করছে। কিন্তু মধ্যবিত্তের সংখ্যাগরিষ্ঠ অংশই আক্রান্ত। তাদের প্রকৃত আয় বাড়ছে না। কর্মসংস্থানের সংকট, ধারাবাহিক মূল্যবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, আবাসনের বিপুল ব্যয় বৃদ্ধি মধ্যবিত্তের জীবনে সংকট ডেকে আনছে। এদের বেশিরভাগ অংশই জনগণতান্ত্রিক মোর্চায় সামিল করা সম্ভব। উপরন্তু মধ্যবিত্ত অংশ চিন্তা ও মতাদর্শের জগতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জনমত তৈরি করে। শ্রমিক শ্রেণীর মিত্র হিসাবে মধ্যবিত্তের বিপুল অংশকে পাওয়া গেলে তার সামাজিক প্রভাব খুব গুরুত্বপূর্ণ। মধ্যবিত্তের দোদুল্যমানতা থাকবেই। শাসক শ্রেণীর লক্ষ্য থাকে মধ্যবিত্তকে মোহগ্রস্ত করা, শ্রমজীবীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি করা। এই দূরত্ব ইদানিং বাড়ছে। শ্রমজীবীর জীবন যন্ত্রণা অনুভব করতে পারছে না মধ্যবিত্তের উল্লেখযোগ্য অংশ। সুতরাং শ্রমিক শ্রেণীকেও পাল্টা চেষ্টা চালাতে হবে। অবৃহৎ পুঁজির মালিক সাধারণত বৃহৎ পুঁজির মালিকের সঙ্গে থাকে। বিশেষ করে উদারনীতির সময় বুর্জুয়াদের প্রায় সব অংশই উদারনীতির শরিক। কিন্তু এতদসত্ত্বেও অবৃহৎ বুর্জুয়াদের সঙ্গে বৃহৎ পুঁজির মালিকদের বিরোধ থাকবেই। সেই কারণে কখনো কখনো তারা জনগণতান্ত্রিক মোর্চায় আসতেও পারে। এমন সাময়িক সমর্থনের সম্ভাবনা থাকলে শ্রমিক শ্রেণী সেই সুযোগ হারাবে না। সমসাময়িক ধনতন্ত্রের একটি বৈশিষ্ট্য হল সব ধরনের ক্ষুদ্র উৎপাদনকে ধ্বংস করা হচ্ছে। ছোট কারখানা, ছোট ব্যবসার ওপর আঘাত আসছে।
ভারতে খুচরো ব্যবসায় বিদেশি বহুজাতিক সংস্থার প্রবেশ, ওয়ালমার্ট এবং ভারতীয় বৃহৎ রিটেল চেন বিগ বাজার ইত্যাদি 4-5 কোটি দোকানদারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শ্রমিক শ্রেণী ও তার রাজনৈতিক দল নিশ্চয়ই এই পরিস্থিতিকে ব্যবহার করবে। শ্রমিক শ্রেণীর একনায়কত্ব বা সর্বহারার একনায়কত্ব কী? এ বিষয়ে পার্টি কর্মসূচির ব্যাখ্যা কী? সব রাষ্ট্রই শ্রেণীরাষ্ট্র। রাষ্ট্রের রাজনৈতিক রূপ যাই হোক না কেন, মর্মবস্তুর দিক থেকে তা কোনো না কোনো শ্রেণীর দখলে থাকা রাষ্ট্র। ধনতন্ত্রকে উচ্ছেদ করতে হলে সমাজ বিপ্লবের প্রথম ধাপ শ্রমিক শ্রেণীকে শাসক শ্রেণীতে উন্নীত করা। বুর্জুয়া রাষ্ট্র যেমন আসলে বুর্জুয়াদের একনায়কত্ব, তেমনি শ্রমিক শ্রেণীর রাষ্ট্র চরিত্রের দিক থেকে শ্রমিক শ্রেণীর একনায়কত্ব। শ্রমিক শ্রেণীর প্রথম দিকের কয়েকটি অভ্যুত্থান, বিশেষ করে প্যারি কমিউনের অভিজ্ঞতায় দেখা যায়, কেবল পুরনো রাষ্ট্রযন্ত্র দখল করলে হবে না, তাকে ধ্বংস করতে হবে আর তার বদলে নতুন এক রাষ্ট্র তৈরি করতে হবে। সর্বহারার একনায়কত্ব একটি অন্তর্বর্তীকালীন বা নির্দিষ্ট সময়ের রাষ্ট্র ব্যবস্থা। ধনতন্ত্রের উচ্ছেদ থেকে শ্রেণীহীন সমাজ গঠন পর্যন্ত এই রাষ্ট্র ব্যবস্থা থাকবে। এই পর্যায়ে রাষ্ট্র শাসক শ্রেণী হিসাবে গড়ে ওঠা সর্বহারার হাতে উৎপাদনের সমস্ত উপকরণ কেন্দ্রীভূত করবে, অন্তত মূল নিয়ন্ত্রণ তুলে দেবে। উৎপাদন পদ্ধতিকে ঢেলে সাজাবে, সামাজিক মালিকানা তৈরি করবে, ক্রমে শ্রেণী পার্থক্যের অবসানের দিকে এগিয়ে যাবে। এই পর্যায়ে সর্বহারার আধিপত্যের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজ পরিচালিত হবে। এটি সাধারণ রূপরেখা। কিন্তু সর্বহারার একনায়কত্বের চেহারা ঠিক কেমন হবে তার কোনো মডেল নেই। সব বুর্জুয়া রাষ্ট্রই বুর্জুয়াদের একনায়কত্ব, কিন্তু তার বহু রূপ আছে। যেমন সংসদীয় গণতন্ত্র একটা রূপ, তেমনি সর্বহারার একনায়কত্বের বহু রূপ হতে পারে। সমাজতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থা ঠিক কীরকমভাবে তৈরি হবে তা নির্ভর করছে এক একটি দেশের ঐতিহাসিক বিকাশ, সে দেশের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্যের উপরে। সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির বিপর্যয়ের ঘটনা থেকে মার্ক্সবাদীরা কয়েকটি শিক্ষা নিয়েছেন। তার অন্যতম হল, সমাজতন্ত্রে গণতন্ত্রের বিকাশ ঘটাতে হবে। সমাজতন্ত্র প্রতিষ্ঠার আগে পুঁজিবাদে গণতন্ত্র যে পর্যন্ত এগিয়েছিল তা থেকে আরও এগোতে হবে, পিছলে চলবে না। অনেকে বলেন সর্বহারা একনায়কত্ব বা সর্বহারার আধিপত্যের রাষ্ট্র গঠনের কোনো প্রয়োজন নেই। তারা সমাজ বিপ্লবকে সরকার পরিবর্তনের স্তরে নামিয়ে আনেন। পুরনো রাষ্ট্র কাঠামোকে না ভেঙে এবং নতুন ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা না করে শোষণ ব্যবস্থার অবসান ঘটবে কী করে? ভারতে যে বিপ্লবের কথা সিপিআইএম এর কর্মসূচিতে বলা আছে, তার প্রাথমিক লক্ষ্য জনগণতন্ত্র প্রতিষ্ঠা। জনগণতন্ত্রের রাষ্ট্রকাঠামো ও রাজনৈতিক ব্যবস্থা হবে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য অর্থনৈতিক অধিকার, প্রকৃত রাজনৈতিক ও সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে। যেমন এই স্তরে অর্থনীতিতে বহু রূপের মালিকানা থাকবে। মূল ক্ষেত্র হবে রাষ্ট্রায়ত্ত, অন্য ক্ষেত্রে সরকারের নির্দেশাত্মক ভূমিকা থাকবে। একচেটিয়া কর্তৃত্বের অবসান ঘটানো হবে। কিন্তু এই নয় যে সমস্ত ব্যক্তি পুঁজির মালিকানা বাতিল হয়ে যাবে। তেমনি জনগণতন্ত্রে বহুদলীয় গণতন্ত্র থাকবে। সিপিআইএম একথা মনে করে যে যদিও আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা শেষ বিচারে বুর্জুয়াদের শ্রেণীস্বার্থই রক্ষা করছে, কিন্তু তা জনগণের পক্ষে অগ্রগতির প্রতীকও বটে। বহু মৌলিক অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার লড়াইয়ের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে।
জনগণতন্ত্রে এই অধিকারগুলির আরও বিকাশ ঘটানো হবে। জনগণতন্ত্রের স্তর পেরিয়ে সর্বহারার রাষ্ট্র হবে সমাজতন্ত্র। সিপিআইএম এর কর্মসূচিতে সর্বহারার একনায়কত্ব শব্দবন্ধটি নেই। বলা আছে সর্বহারার রাষ্ট্র প্রতিষ্ঠাই লক্ষ্য, যে লক্ষ্যে সমাজতন্ত্রের স্তর অর্জন করতে হবে। গুণগতভাবে এই দুই ধারণার মধ্যে কোনো বিরোধ নেই, কিন্তু পার্টির কর্মসূচি সমগ্র জনগণের সামনে পেশ করা একটি দলিল। সেখানে সর্বহারার রাষ্ট্র কথাটি বেশি উপযুক্ত। এই রাষ্ট্র যে আরও বেশি গণতান্ত্রিক তা জনগণের সামনে স্পষ্ট বলাও প্রয়োজন। সর্বহারার রাষ্ট্রের চেহারা যেমনই হোক না কেন, তা আসলে মর্মবস্তুর দিক থেকে সর্বহারার একনায়কতন্ত্র। মুৎসুদ্দি বুর্জুয়া কাকে বলে? ভারতের বুর্জুয়ারা কি মুৎসুদ্দি? কমিউনিস্ট আন্তর্জাতিকের ষষ্ঠ কংগ্রেসের দলিলে ঔপনিবেশিক ও পিছিয়ে পড়া দেশগুলির বুর্জুয়াদের কথা বলতে গিয়ে মুৎসুদ্দি বুর্জুয়ার সংজ্ঞা দেওয়া হয়েছিল এই বলে: বিদেশি সাম্রাজ্যবাদের পরিচারক, যাদের মূল কাজ দেশীয় কাঁচা মাল রপ্তানি ও সাম্রাজ্যবাদী দেশগুলি থেকে উৎপাদিত পণ্যের আমদানির বাণিজ্যে জড়িয়ে থাকা। স্বাভাবিকভাবেই সমস্ত ঔপনিবেশিক দেশেই মুৎসুদ্দি বুর্জুয়াদের একটি শ্রেণী গড়ে উঠেছিল। ভারতেও বেনিয়া বুর্জুয়াদের এই শ্রেণী ছিল, যারা পরজীবী এবং সাম্রাজ্যবাদে পুঁজির তদারকি ছিল তাদের মুখ্য কাজ। দেশীয় শিল্প বিকাশে এদের তেমন কোনো ভূমিকা ছিল না। স্বাধীনতার পরেও এই শ্রেণীর বুর্জুয়ারা ছিল। ধনতান্ত্রিক বিকাশের সঙ্গে সঙ্গে তাদের ভূমিকার কিছু রদবদল ঘটেছে, কিন্তু ভারতে বৃহৎ বুর্জুয়ারা সামগ্রিকভাবে মুৎসুদ্দি নয়। বস্তুত ঔপনিবেশিক ও আধা ঔপনিবেশিক দেশগুলির মধ্যে ভারত শিল্পভিত্তির দিক থেকে সব থেকে এগিয়ে থাকা দেশ ছিল। স্বাধীনতার আগেও ভারতে বৃহৎ বুর্জুয়াদের শিল্পভিত্তি অনেক বেশি ছিল। তারা কেবল সাম্রাজ্যবাদী শক্তির দালাল হিসাবে ভূমিকা পালন করেনি, স্বাধীনতা সংগ্রামে এরা ভূমিকা পালন করেছে। স্বাধীনতার পরে রাষ্ট্র ক্ষমতা অর্জনের পর বৃহৎ বুর্জুয়ারা এক বিশেষ ধরনের পুঁজিবাদী বিকাশের পথ নেয়। সাম্রাজ্যবাদের সঙ্গে দ্বন্দ্ব ও আঁতাতে দ্বৈত চরিত্র ছিল বৃহৎ বুর্জুয়াদের। সাম্রাজ্যবাদ এবং সমাজতন্ত্রের দুই শিবিরকে তারা দর কষাকষির সুযোগের জন্য কাজে লাগিয়েছে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রেও ভারতে ধনতান্ত্রিক অর্থনৈতিক বিকাশকে সাহায্য করছে। একদিকে তা সাম্রাজ্যবাদের উপরে চূড়ান্ত নির্ভরশীলতা কাটিয়ে ওঠার সহায়ক হয়েছিল, শিল্পের ভিত্তি স্থাপনে সাহায্য করেছিল। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র পুঁজিবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হয়েছিল। এই পথে পুঁজিবাদী বিকাশ সম্পদের কেন্দ্রীভবন ঘটিয়েছে, একচেটিয়া কারবার বেড়ে উঠেছে। বৃহৎ বুর্জুয়াদের পুঁজি ও সম্পদ বৃদ্ধি পাবার ফলে তারা আর রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেনি। উদারনীতির পর্বে অর্থনীতির সমস্ত ক্ষেত্রে বুর্জুয়ারা প্রবেশ করে ক্রমশ হৃষ্টপুষ্ট হয়েছে। গত আড়াই দশকে আন্তর্জাতিক লগ্নি পুঁজিকে ভারতের অর্থনীতিতে অনুপ্রবেশের বিপুল সুযোগ করে দেওয়া হয়েছে। এই পুঁজির সঙ্গে ভারতের বৃহৎ পুঁজির সম্পর্ক ক্রমশ বেড়েছে, কিন্তু ভারতের বৃহৎ বুর্জুয়া এই কাজ করেছে নিজেদের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। আন্তর্জাতিক লগ্নি পুঁজির চলাচল নিশ্চিতভাবেই ভারতের বৃহৎ বুর্জুয়াদের অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করছে, কিন্তু এই ভূমিকা লগ্নি পুঁজির শক্তিশালী শরিক হিসাবে, দালাল হিসাবে নয়। বস্তুত বিশ্বায়নের এই পর্বে পৃথিবীর প্রায় সমস্ত দেশে
আন্তর্জাতিক লগ্নিপুঁজির প্রবেশের রাস্তা করে দেওয়া হয়েছে। সর্বত্রই লগ্নিপুঁজির সঙ্গে সহযোগিতা ও শরিকানার মাধ্যমে পুঁজিবাদ পরিচালিত হচ্ছে। এমনকি ইউরোপের উন্নত ধনতান্ত্রিক দেশগুলিতেও আন্তর্জাতিক লগ্নিপুঁজির অনুপ্রবেশ খুবই গভীর। তার অর্থ এই নয় যে ইউরোপের এই সব দেশের পুঁজিপতিরা মুৎসদ্দি। উপরন্তু ভারতের বৃহৎ পুঁজিপতিদের অনেকেই ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপুল বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ থেকে তাদের মুনাফা কিছু কম নয়। মুৎসদ্দি হলে তারা এ কাজ করছে কি করে? ভারতে যেভাবে আর্থিক ক্ষেত্রে পরিকাঠামো সহ অর্থনীতিকে বিদেশি পুঁজির জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। এও স্পষ্ট, অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার জন্য বৃহৎ পুঁজির ওপর নির্ভর করা যায় না। এই কাজ করতে হলে জনগণের বিপুল অংশকে সমবেত করেই অর্থনৈতিক নীতির পরিবর্তনের সংগ্রাম গড়ে তুলতে হবে। বৃহৎ বুর্জোয়াদের মুৎসদ্দি বলে চিহ্নিত করলে নক্সালপন্থীদের কেউ কেউ তা বলে থাকেন। ভারতের রাষ্ট্রের শ্রেণী চরিত্রের বিশ্লেষণেই ভুল হয়ে যায়। তার ফলে বৃহৎ বুর্জোয়ারাই ভারতের বিপুল অংশের জনগণের মূল শত্রু। এই বাস্তবতাকেই লঘু করে দেওয়া হয়। সাম্রাজ্যবাদ কি? অনেকে মনে করেন সাম্রাজ্যবাদ কোনো কোনো দেশের সরকারের নীতি। সরকার বদলালেই নীতি বদল হয়ে যাবে, তা ঐতিহাসিকভাবেই হয়নি, হবেও না। সাম্রাজ্যবাদ বুঝতে হয় অর্থনৈতিক মর্মবস্তু দিয়ে। ধনতন্ত্র বেশ কয়েক শতাব্দী ধরে বিশ্ব ব্যবস্থায় পরিণত হয়েছে। তার চরিত্রই শোষণমূলক। প্রথম থেকেই পুরনো কৃষি ব্যবস্থাকে ভেঙে শ্রমিককে দাসে পরিণত করে রক্তপাতের মধ্যে দিয়ে পুঁজিবাদের বিকাশ ঘটেছে। ইউরোপের ধনতন্ত্রের বিকাশের পর্বে এক একটি দেশের আভ্যন্তরীণ ধ্বংসলীলার সঙ্গে উপনিবেশের দখলদারি একটি বিরাট উপাদান হিসাবে তৈরি হয়েছে। ভারতে ব্রিটিশ শাসনের মতো এশিয়ায় উপনিবেশ তৈরি, আফ্রিকায় প্রাকৃতিক সম্পদ লুট ও দাসগ্রহণ, দক্ষিণ আমেরিকায় একের পর এক দেশে উপনিবেশ স্থাপন এবং সেখানে দাসদের শ্রম দিতে বাধ্য করা ইউরোপের পুঁজিবাদকে শক্তিশালী করেছে। শুধু নিজের দেশেই উদ্বৃত্ত মূল্য সংগ্রহীত হয়েছে তাই নয়, উপনিবেশ থেকে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদ শোষণ আরও উদ্বৃত্ত মূল্য তৈরি করেছে। তা থেকে ইউরোপের শিল্প বিকাশের গতি বেড়েছে। ফলে সাম্রাজ্যবাদ বিস্তার ধনতন্ত্র বিকাশের অন্যতম মুখ্য উপাদান। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ধনতন্ত্র আধুনিক সাম্রাজ্যবাদের পর্যায়ে পৌঁছে যায়। ধনতন্ত্রের আগের পর্যায়গুলির সঙ্গে এই পর্যায়ের নির্দিষ্ট পার্থক্য আছে। লেনিন তার বিখ্যাত গ্রন্থ সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর এ এই পর্বের মুখ্য চরিত্রগুলিকে চিহ্নিত করেন। আমরা লক্ষ্য করে দেখব, লেনিনের চিহ্নিত করা এই বৈশিষ্ট্যগুলি আজও রয়েছে, যদিও তাদের রূপের কিছু বদল হয়েছে। লেনিন 5টি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। 1. একচেটিয়া ব্যবস্থা। আধুনিক সাম্রাজ্যবাদের পর্বে পুঁজিবাদ উৎপাদন ও বাণিজ্যের প্রায় সব ক্ষেত্রেই ক্রমাগত কেন্দ্রীভূত হতে থাকে। অবাধ প্রতিযোগিতার বদলে কিছু বৃহৎ পুঁজির মালিকের হাতে আধিপত্য কেন্দ্রীভূত হয়। গড়ে ওঠে একচেটিয়া কর্তৃত্ব। দেখা যাচ্ছে আজও তা সমান সত্য। এক একটি দেশের ভিতরে উৎপাদন ও বাণিজ্যের ক্ষেত্রে এক একটি বড় সংস্থার আধিপত্য রয়েছে বা বড়জোর কয়েকটি মাত্র সংস্থার দখলদারি রয়েছে। এখন বিশ্বজুড়েই এক একটি সংস্থার আধিপত্য প্রকটভাবে চোখে পড়ছে।
বহুজাতিক সংস্থাগুলির দাপট নজিরবিহীনভাবে বেড়েছে, যেমন পেট্রোলিয়ামের ক্ষেত্রে ব্রিটিশ পেট্রোলিয়াম, শেল এখন দুনিয়া জুড়ে আধিপত্য করে। টেলিকমিউনিকেশনের 10টি কোম্পানি দুনিয়া জুড়ে বাজার দখল করে আছে। তথ্য প্রযুক্তিতে IBM, মাইক্রোসফট, ঠান্ডা পানীয়র ক্ষেত্রে কোক, পেপসি, কৃষিপণ্য উপকরণে কার্গিল, মনসান্টো ইত্যাদি। এমনকি বড় বড় একচেটিয়া সংস্থা নিজেদের মধ্যে সংমিশ্রণ ঘটিয়ে আরও শক্তিশালী একচেটিয়ায় পরিণত হচ্ছে। 2. লগ্নি পুঁজি বা ফিন্যান্স পুঁজি। লেনিন দেখিয়েছিলেন ব্যাংকের পুঁজি ও শিল্পের পুঁজির সংমিশ্রণে এক নতুন ধরনের পুঁজি গড়ে উঠেছে। তার দাপট আগের যে কোনো পুঁজির তুলনায় বহুগুণ বেশি। বাস্তবেও শিল্পের পরিচালকরা ব্যাংকের পরিচালক হচ্ছে, আবার ব্যাংকের পরিচালকরা শিল্পের পরিচালক বনে যাচ্ছেন। পুঁজির কেন্দ্রীভবন বা একচেটিয়া হয়ে ওঠার প্রবণতার ফসল এই লগ্নি পুঁজি। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে লেনিন যখন লিখেছিলেন, এই লগ্নি পুঁজির চরিত্র ছিল মুখ্যত জাতীয়। এখন এই পুঁজির চরিত্র আন্তর্জাতিক, অর্থাৎ বিভিন্ন দেশের লগ্নি পুঁজি এক জায়গায় মিলিত হয়ে বিপুল শক্তি অর্জন করছে। এমন যে হতে পারল তার কতগুলি কারণের মধ্যে অন্যতম নয়া উপনিবেশবাদ। বহুজাতিক সংস্থাগুলি তৃতীয় বিশ্ব থেকে মুনাফা তুলে জড়ো করেছিল উন্নত ধনতান্ত্রিক দেশগুলিতে। তাছাড়া 1970 থেকে 80-র দশক নাগাদ উন্নত ধনতান্ত্রিক দেশগুলিতে আর্থিক ক্ষেত্রে বিনিয়ন্ত্রণ ঘটতে থাকে। ব্যাংক, মিউচুয়াল ফান্ড বা নানা ধরনের বিনিয়োগ তহবিলে মানুষের জমানো টাকা রাঘব বোয়াল আর্থিক সংস্থার হাতে চলে আসে। উন্নত ধনতান্ত্রিক দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থা ও পরিষেবা বেসরকারীকরণ করা হলো। তার ফলে বিপুল পরিমাণ উদ্বৃত্ত বেসরকারি মুনাফা হিসাবে সঞ্চিত হলো। বিভিন্ন দেশে সঞ্চিত সম্পদের মধ্যে দিয়ে আন্তর্জাতিক লগ্নি পুঁজির শক্তি বৃদ্ধি হলো। সেই কারণে মূলগতভাবে জাতীয় চরিত্র থাকলেও এই পুঁজির চেহারা আন্তর্জাতিক। এই লগ্নি পুঁজি পৃথিবীর প্রায় সব দেশের মূলধনী বাজারে বিনিয়োগ হয়। প্রায় সব দেশের অর্থনীতিতে যখন তখন প্রবেশ ও প্রস্থানের সুযোগ পাচ্ছে এই পুঁজি। নয়া উদারনীতির কাঠামো এই লগ্নি পুঁজিকে সাহায্য করছে। পৃথিবীর প্রায় সব দেশের অর্থনীতি আন্তর্জাতিক লগ্নি পুঁজির ওপর অনেকাংশে নির্ভরশীল হয়ে উঠেছে। সুতরাং এ হলো বর্তমান সময়ে সাম্রাজ্যবাদের মূল অর্থনৈতিক ভিত্তি। 3. পুঁজির রপ্তানি। লেনিন দেখিয়েছিলেন ধনতন্ত্রের প্রাক সাম্রাজ্যবাদ পর্বে মূলত উন্নত দেশগুলি থেকে পণ্য রপ্তানি হতো। যেমন ব্রিটিশ আধিপত্য তৈরির সময় থেকে ভারতে ম্যানচেস্টার থেকে তৈরি বস্ত্র আসত পলাশি যুদ্ধের আগে থেকে। কিন্তু সাম্রাজ্যবাদের পর্বে উন্নত ধনতান্ত্রিক দেশগুলি থেকে পুঁজিও রপ্তানি হতে থাকলো। অন্য দেশের পুঁজির রপ্তানি বা বিনিয়োগের ফলে দ্বিগুণ উদ্বৃত্ত মূল্য তৈরি হয়েছে। বর্তমান সময়ে এই বৈশিষ্ট্য আরও স্পষ্ট, আরও প্রকট। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI এখন ভারতের মতো দেশেও অর্থনীতির অন্যতম প্রধান উপাদান হয়ে দাঁড়িয়েছে, যা আসলে পুঁজির রপ্তানি। ভারতেও প্রায় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বিদেশি পুঁজি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়নি। একই সঙ্গে আন্তর্জাতিক অর্থলগ্নি প্রতিষ্ঠান FII মূলধনী বাজারে পুঁজি রপ্তানি করে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI এর হিসাব ধরলে 2013-তেই 14 লক্ষ কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে পৃথিবী জুড়ে। একটি উল্লেখযোগ্য বিষয় হলো
এখন ভারতের মতো দেশ থেকেও বিনিয়োগকারীরা বিদেশে বিনিয়োগ করছেন। আন্তর্জাতিক লগ্নি পুঁজির অংশ হিসাবেই এই লগ্নি হচ্ছে, কিন্তু এই লগ্নি নিয়ন্ত্রিত হচ্ছে উন্নত ধনতান্ত্রিক দেশগুলি থেকেই। 4. কার্টেল। লেনিন দেখিয়েছিলেন বড় ব্যবসায়ী সংস্থাগুলি নিজেদের মধ্যে সমঝোতা করে কার্টেল তৈরি করছে এবং বিশ্বের বাজার দখলের চেষ্টা করছে। নতুন প্রতিযোগীকে ঢুকতে দেয় না তারা। এখন বিশ্ব অর্থনীতির অন্যতম প্রবণতা হলো এই জাতীয় কার্টেল গঠন। দেখা যাচ্ছে এমনকি দুদিন আগে প্রতিযোগী ছিল এমন সংস্থাগুলি একসঙ্গে মিলে গিয়ে বিশ্ববাজারে বিরাট অংশ দখল করে নিচ্ছে। পেট্রোলিয়াম বহুজাতিক এক্সন মোবিল, গাড়ি নির্মাতা ক্রিসলার বেঞ্চ বা মোবাইল জগতে সোনি এরিকসন সংযুক্ত হয়েছে। 5. সাম্রাজ্যবাদ মানেই যুদ্ধ সংঘাত। লেনিন দেখিয়েছিলেন উপনিবেশ ও বিশ্ববাজারের দখল নেবার জন্য সাম্রাজ্যবাদী দেশগুলির মধ্যে ক্রমাগত সংঘাত লেগে থাকে। প্রথম বিশ্বযুদ্ধকে লেনিন সাম্রাজ্যবাদীদের নিজেদের মধ্যে যুদ্ধ বলে চিহ্নিত করেছিলেন। বিশ্বজোড়া দ্বিতীয় মহাযুদ্ধ আরও প্রকটভাবে তা প্রমাণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত সামরিক ও রাজনৈতিক আগ্রাসন বা যুদ্ধ কখনো বন্ধ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1970 দশকের মধ্যে পৃথিবীর প্রায় সব দেশ উপনিবেশ থেকে মুক্ত হয়। পৃথিবীতে আর প্রত্যক্ষ উপনিবেশ নেই, কিন্তু আন্তর্জাতিক লগ্নি পুঁজির মুনাফার স্বার্থেই পৃথিবীর বিভিন্ন দেশের বাজার দখলের শান্তিপূর্ণ ও সামরিক প্রক্রিয়া অব্যাহত। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ কয়েকটি দেশ এই লগ্নি পুঁজির পাহারাদার হিসাবে কাজ করে। আমেরিকার সেনাবাহিনী পৃথিবীর প্রায় 170টি দেশে কোনো না কোনোভাবে মোতায়েন আছে। তাছাড়াও আমেরিকা নিজে বা তার নেতৃত্বাধীন ন্যাটো জোট ক্রমাগত পৃথিবীর কোনো না কোনো দেশে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। পেট্রোলিয়ামের দখলদারির জন্য পশ্চিম এশিয়ার সামরিক আগ্রাসন তার বড় প্রমাণ। যদিও দেখানো হয় গণতন্ত্রের জন্য সেনা যাচ্ছে, যেহেতু লগ্নি পুঁজির চরিত্র আন্তর্জাতিক, তাই আপাতত সাম্রাজ্যবাদী দেশগুলির নিজেদের মধ্যে দ্বন্দ্ব কিছুটা স্থিমিত আছে। সাম্রাজ্যবাদ হয় সরাসরি হস্তক্ষেপ অথবা বিভিন্ন দেশের আভ্যন্তরীণ নীতিকে প্রভাবিত করার যে প্রক্রিয়া চালায় তার উৎস খুঁজতে হবে অর্থনীতিতেই। সুতরাং এক কথায় সাম্রাজ্যবাদ ধনতন্ত্রের উন্নত পর্যায়, একটি অর্থনৈতিক রাজনৈতিক বিশ্ব ব্যবস্থা। উন্নত হলেও এই স্তরেই ধনতন্ত্রের সবকটি দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। এই ব্যবস্থার মধ্যে তার নিষ্পত্তি সম্ভব হয় না, তাই সাম্রাজ্যবাদ ধনতন্ত্রের সর্বশেষ স্তর বটে। দ্বন্দ্ব কাকে বলে? প্রকৃতি ও বস্তু জগতে সর্বত্রই বিপরীতমুখী উপাদানের অস্তিত্ব আছে। বিজ্ঞানের আবিষ্কারগুলি ক্রমেই প্রমাণ করেছে দ্বন্দ্বের মধ্যে দিয়েই বস্তু ও প্রাণের বিকাশ হয়। একই বস্তুর মধ্যে দুই বিপরীতের ঐক্য থাকে, বিরোধও থাকে। অণু পরমাণু থেকে অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থায় সর্বত্রই এই কথাটি সত্য। সমাজ বিবর্তনের ইতিহাসেও দ্বন্দ্ব মুখ্য ভূমিকা পালন করে। সভ্যতার শুরু থেকেই উৎপাদন শক্তির বিকাশ হয়েছে কোনো না কোনো দ্বন্দ্বের মধ্যে দিয়েই। দ্বন্দ্ব ছাড়া প্রগতি অসম্ভব। সমাজ বিকাশের মূল দ্বন্দ্বগুলি শ্রেণীদ্বন্দ্ব। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যেকার সম্পর্কের ভিত্তিতেই এই দ্বন্দ্ব তৈরি হয়। আবার দ্বন্দ্বের নিরসনের মধ্যে দিয়েই সমাজের শ্রেণীগুলির সম্পর্ক বদলে যায়। একটি সমাজে বহুবিধ দ্বন্দ্ব থাকে। সব দ্বন্দ্বের চরিত্র একরকম নয়।
এক ধরনের দ্বন্দ্ব বৈরিতামূলক। এই ধরনের দ্বন্দ্বগুলির নিষ্পত্তির সম্ভাবনা খুবই কম বা অসম্ভব। যেমন পুঁজিবাদের মৌলিক দ্বন্দ্ব হল উৎপাদনের সামাজিক চরিত্র বনাম উৎপাদিত পণ্যের ব্যক্তিগত মালিকানা দ্বন্দ্ব। পুঁজিবাদে কোনো পণ্য উৎপাদন করতে হলে বহু লোকের শ্রম ও ভূমিকা প্রয়োজন হয়। কাঁচামাল তৈরি করা, কারখানায় এনে পণ্য উৎপাদন করা, তা বিক্রি করা, পরিবহন করা, এই উৎপাদন ব্যবস্থাকে সমগ্র সমাজে ছড়িয়ে দেয়। অথচ উৎপাদিত পণ্যের মালিকানা ব্যক্তির। পণ্য বিক্রি করে ঘরে লাভ তোলে পুঁজির মালিকই। এই দ্বন্দ্বের নিষ্পত্তি অসম্ভব। শুধুমাত্র পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়েই এই দ্বন্দ্বের নিরসন সম্ভব। বৈরিতামূলক দ্বন্দ্ব আংশিক নিষ্পত্তির পর্বের মধ্যে দিয়ে যায় না, তবে দীর্ঘ সময় ধরে এই দ্বন্দ্ব টিকে থাকতে পারে। এই জাতীয় দ্বন্দ্বগুলির আভ্যন্তরীণ উপাদান বিকশিত হয়। এমন একটা সময় আসে যখন এই দ্বন্দ্ব আর প্রচলিত রূপের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। তখন তা খোলাখুলি তীব্র সংঘাতের চেহারা নেয়। যেমন অতীতে দাস সমাজ, দাস মালিকদের সঙ্গে দাসেদের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে বহাল ছিল। সমাজের বিকাশের নির্দিষ্ট পর্যায়ে একের পর এক দাস বিদ্রোহ সেই ব্যবস্থার ভিত নড়িয়ে দিয়েছে। এখনও পুঁজিবাদী সমাজে পুঁজি ও শ্রমের মধ্যে দ্বন্দ্ব নিরন্তর চলছে, কিন্তু সবসময় তা ফেটে পড়ছে না। দ্বন্দ্বের পরিণতির উপরে নির্ভর করবে কখন তা বিস্ফোরণের চেহারা নেবে। এক্ষেত্রে আভ্যন্তরীণ উপাদানই প্রধান শর্ত, তবে বাইরের উপাদানের গুরুত্ব আছে। যেমন সাম্রাজ্যবাদের নিজেদের মধ্যে সংঘাত পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামকে সফল হতে সাহায্য করেছে। এক্ষেত্রে ঔপনিবেশিক দেশের মধ্যে জাতীয় মুক্তির সংগ্রামই ছিল প্রধান আভ্যন্তরীণ উপাদান, কিন্তু সাম্রাজ্যবাদের মধ্যেকার সংঘাতে সেই লড়াই আরও এগিয়ে যেতে পেরেছে। সমাজের অধিকাংশ দ্বন্দ্বের চরিত্রই অবৈরিতামূলক। যেমন আমাদের দেশে গ্রামে মাঝারি কৃষক ও ক্ষেতমজুরের মধ্যেও দ্বন্দ্ব আছে। মজুরি বা চাষের সময় ইত্যাদি নিয়ে এই দ্বন্দ্ব প্রকাশিত হয়, কিন্তু এই দুই অংশের মধ্যে বহু অভিন্ন স্বার্থও আছে। এই দ্বন্দ্বগুলির নিষ্পত্তি সামাজিক কাঠামোর মধ্যেই সম্ভব। সমাজে দ্বন্দ্ব ও তার নিরসনের সংগ্রাম সার্বজনীন এবং তা চলতেই থাকে, কিন্তু সংগ্রামের পথ ও রূপ দ্বন্দ্বের চরিত্রের উপর নির্ভর করে পাল্টায়। একটি সমাজে অসংখ্য দ্বন্দ্বের মধ্যে কোনো একটি বা দুটি দ্বন্দ্বই মুখ্য। তার উপলব্ধি করে সমাজ বিপ্লবের রণনীতিও ঠিক করতে হয়। বিশ্বের সামাজিক দ্বন্দ্বগুলি কি কি? বর্তমান বিশ্বে বহুবিধ সামাজিক দ্বন্দ্ব আছে। আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন 4টি দ্বন্দ্বকে চিহ্নিত করে, যা এই সময় সমাজ বিকাশের গতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। মনে রাখতে হবে, মানব সভ্যতা এখন সেই পর্বের মধ্যে দিয়ে চলছে যখন ধনতন্ত্র বা সাম্রাজ্যবাদ বজায় আছে, কিন্তু সমাজতন্ত্রেরও জন্ম হয়েছে। পৃথিবীর কয়েকটি দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েও পরে বিপর্যয় হয়েছে, আবার কয়েকটি দেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা বহাল আছে। দুনিয়া জুড়ে সমাজতন্ত্রের লক্ষ্যে আন্দোলন চলছে, তার জোয়ার ভাটাও আছে। সামগ্রিকভাবে এই যুগ ধনতন্ত্র থেকে সমাজতন্ত্রে রূপান্তরের যুগ। বিশ্বের প্রধান 4টি সামাজিক দ্বন্দ্ব হল: 1. পুঁজিবাদের মৌলিক দ্বন্দ্ব পুঁজি বনাম শ্রমের দ্বন্দ্ব। বর্তমান অবস্থায় আন্তর্জাতিক লগ্নি পুঁজি ও বিভিন্ন দেশের আভ্যন্তরীণ পুঁজি শ্রমের শোষণ আরও তীব্র করছে। বিশ্বের বহু দেশে, এমনকি উন্নত ধনতান্ত্রিক দেশেও অর্থনৈতিক সংকট তীব্র হচ্ছে এবং তার বোঝা শ্রমজীবী মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। মজুরি কমছে, কর্মসংস্থান কমছে, সামাজিক সুরক্ষা কমছে। তাই পুঁজি বনাম শ্রমের দ্বন্দ্ব ক্রমশই তীব্র হচ্ছে। 2.
সাম্রাজ্যবাদ বনাম উন্নয়নশীল দেশগুলির জনগণের দ্বন্দ্ব। সাম্রাজ্যবাদী বিশ্বায়নের পর্বে সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য আন্তর্জাতিক লগ্নিপুঁজির উন্নয়নশীল দেশগুলিতে শোষণের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে। বিশ্বের পরিবেশ সাম্রাজ্যবাদী পুঁজির আক্রমণে গুরুতর বিপর্যয়ের দিকে এগিয়ে চলছে। সাম্রাজ্যবাদী শক্তিগুলি উন্নয়নশীল দেশের শাসক শ্রেণীগুলিকে শরিক করে নিচ্ছে। এই অবস্থায় এই দ্বন্দ্বটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ৩. আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব বা সাম্রাজ্যবাদী দেশগুলির নিজেদের মধ্যে দ্বন্দ্ব। সাম্রাজ্যবাদের যুগে সাম্রাজ্যবাদী শক্তিগুলির নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকবেই। বাজার দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দ্বন্দ্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক লগ্নিপুঁজির মাধ্যমে গোটা বিশ্বজুড়ে শোষণ চালানোর প্রক্রিয়ায় আপাতত এই দ্বন্দ্বটি স্থিমিত অবস্থায় আছে। সাম্রাজ্যবাদী দেশগুলি নিজেদের মধ্যে যথাসম্ভব বোঝাপড়া করে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এতদসত্ত্বেও কখনো ডলার বনাম ইউরো, কখনো পৃথিবীর কোনো ভূখণ্ডে দখলদারিকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী দেশগুলির মধ্যে দ্বন্দ্ব প্রকাশিত হয়। ৪. সাম্রাজ্যবাদ বনাম সমাজতন্ত্রের দ্বন্দ্ব। সবকটি দ্বন্দ্বের মধ্যে এই দ্বন্দ্বটি কেন্দ্রীয় দ্বন্দ্ব। সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক বিপর্যয়ের আগে এই দ্বন্দ্বের চেহারা প্রত্যক্ষ এবং প্রতিনিয়ত চোখে পড়ত। কিন্তু 1990 দশকের পর থেকে আপাতদৃষ্টিতে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতির মঞ্চে এই দ্বন্দ্বটির তীব্র বহিঃপ্রকাশ দেখা যায় না। কিন্তু একথা মনে রাখা দরকার, সমাজ ব্যবস্থা হিসাবে সাম্রাজ্যবাদের একমাত্র বিকল্প সমাজতন্ত্র। এই মুহূর্তে পৃথিবীতে কটি দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থায় রয়েছে সেই সংখ্যার উপরে এই দ্বন্দ্বের গুরুত্বের বিচার করা চলে না। ধনতন্ত্র থেকে সমাজতন্ত্রের রূপান্তরের এক ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই পৃথিবী চলছে। সুতরাং কেন্দ্রীয় দ্বন্দ্ব হিসাবে এই দ্বন্দ্বটি থেকেই যাবে। তবে বিভিন্ন সময় ঘটনাবলীর উপর নির্ভর করে 4 সামাজিক দ্বন্দ্বের কোনো একটি মুখ্য দ্বন্দ্ব হিসাবে সামনে চলে আসতে পারে। জাতীয় দ্বন্দ্বগুলি কি কি? ভারতে 6 দশকের বেশি সময় ধরে পুঁজিবাদী বিকাশের চরিত্র জাতীয় স্তরের কয়েকটি দ্বন্দ্বকে পরিস্ফুটিত করছে। একই সঙ্গে আন্তর্জাতিক দ্বন্দ্বগুলির সামাজিক প্রভাব পড়ছে। 1. সামন্ততন্ত্রের সঙ্গে কৃষক সমাজের দ্বন্দ্ব। যেহেতু ভারতের পুঁজিবাদের বিকাশ ঘটছে সামন্ততন্ত্রকে পুরোপুরি ধ্বংস না করে, তাই ভারতের গ্রামীণ জনগণের বিপুল অংশ সামন্তবাদী শোষণের শিকার। কৃষিতে ধনতন্ত্রের অনুপ্রবেশ এই দ্বন্দ্বকে নতুন নতুন চেহারা দিচ্ছে। এই দ্বন্দ্বের অবসান না ঘটিয়ে গ্রামের উৎপাদিকা শক্তির বিকাশকে শৃঙ্খলমুক্ত করা যাবে না। 2. পুঁজি ও শ্রমের দ্বন্দ্ব। ভারতে পুঁজিবাদী বিকাশ স্বভাবতই শ্রমিক শ্রেণীকে তীব্রভাবে শোষণ করার মধ্যে দিয়ে ঘটছে। ভারতের বৃহৎ পুঁজির মালিকরা ক্রমশ একচেটিয়া পুঁজির মালিক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। একচেটিয়া পুঁজির সঙ্গে শ্রমিক শ্রেণী সহ ভারতের শ্রমজীবী জনগণের দ্বন্দ্ব ভারতে সামাজিক রাজনৈতিক ব্যবস্থায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 3. ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক জীবনে সাম্রাজ্যবাদের প্রভাব আবার নতুন করে বাড়ছে। ভারতে বৃহৎ পুঁজি এই কাজে আন্তর্জাতিক একচেটিয়া পুঁজিকে সাহায্য করছে। সাম্রাজ্যবাদের সঙ্গে সমগ্র ভারতীয় জনগণের দ্বন্দ্ব আমাদের জাতীয় জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই 3টি দ্বন্দ্বই ভারতের মুখ্য সামাজিক দ্বন্দ্ব, যদিও অন্যান্য অপ্রধান দ্বন্দ্বগুলির অস্তিত্ব রয়েছে। ভারতের সমাজ বিপ্লবের পথে এগোনোর সময় এই 3টি দ্বন্দ্বকেই বিবেচনায় রাখতে হবে।